এমসিকিউ করাবো, রাইটিং করাইতে মজা লাগে না। ও লাস্টটা ঠিক মতো দেখা যাচ্ছে না, যখন লাস্টটা বাদ। আমরা এর আগেরটা করব, এই যে অ্যাকাউন্টিং এটা করি। হ্যাঁ এটা করব। হ্যাঁ ছেলেবেলে, এই লাল কালারে যার অ্যালার্জি সে কি আছে? এটা হইলো কত সালে? এটা হলো 16-17, পৃষ্ঠা নাম্বার হইলো 44, 4 না দুঃখিত, সরি 45 45। হ্যাঁ 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 কি হয়েছে? হ্যাঁ 45 পৃষ্ঠা। আপনি করতে লাগেন, এক নাম্বারটা আমরা পড়তে থাকি, ও বের করতে লাগবে। বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের ছিল 32,000 টাকা। ঠিক আছে, তাহলে কি ছিল? অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের ছিল। ঠিক আছে, জের ছিল মানে এখানে লেখা ছিল, তার মানে এটা লেখা হয়েছে কোথায় বা অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়? অগ্রিম প্রদত্ত ভাড়াতে। কোথায় লেখা হয়েছে? অগ্রিম প্রদত্ত ভাড়াতে। কোথায় লেখা হয়েছে? অগ্রিম প্রদত্ত ভাড়াতে। তাইলে আমরা জাবেদা দিব কিসের বেসিসে? সম্পদ। অগ্রিম প্রদত্ত ভাড়া আমাদের কি সম্পদ, তাহলে যেখানে লেখা থাকে সেটার বেসিসে আমরা কি দেই? জাবেদা দিই। তাহলে সম্পদের বেসিসে আমরা এখন জাবেদা দিব। এখন আমরা জানি সম্পদ বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবে জের ছিল, তার মানে জের ছিল মানে কি ওইখানে লিখেছে, তাই না? অগ্রিম প্রদত্ত ভাড়ায় লিখছে মানে ওইখানে অন্তর্ভুক্ত ছিল অগ্রিম প্রদত্ত ভাড়া। আমরা জানি অগ্রিম প্রদত্ত ভাড়া হলো সম্পদ, তাই না? এবং সম্পদের স্বাভাবিক জের আমরা জানি কি? ডেবিট। স্বাভাবিক জের আমরা জানি কি? ডেবিট। তাইলে যেহেতু যেখানে লেখা থাকবে আমরা জানি ওইটার বেসিসে জাবেদা দিতে হয়। বলেন 16-17 পৃষ্ঠা নাম্বার বের করলেই তো হচ্ছে 45 পেজ। 16-17 ওকে, তো আবার শুরু করি। বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসেবের জের ছিল 32,000 টাকা। এখন এই প্রথমটুক পড়ে আমরা এখান থেকে কি বুঝলাম? যে আমাদের এই হিসাবটা লেখা হয়েছে কিসে? অগ্রিম প্রদত্ত ভাড়াতে লেখা হয়েছে। কিসে লেখা হয়েছে? অগ্রিম প্রদত্ত ভাড়াতে লেখা হয়েছে। অগ্রিম প্রদত্ত ভাড়া একটা কি? সম্পদ। এখন তাহলে এই যেখানে লেখা হয়েছে এটার বেসিসে আমরা জাবেদা করব। তার মানে সম্পদের যদি আমরা স্বাভাবিক যে ডেবিট হয়, তাহলে আমরা সম্পদের উপরে যদি এখন জাবেদা করি তাহলে আমরা জানি সমন্বয় জাবেদাতে উল্টে যায়। তাহলে সম্পদকে এখন কোথায় লিখতে হবে? ক্রেডিটে লিখতে হবে। কিসে লিখতে হবে? ক্রেডিটে লিখতে হবে। তাহলে আমরা এখন দেখব যে অপশনগুলোর মধ্যে কোনটাতে অগ্রিম প্রদত্ত ভাড়া অর্থাৎ সম্পদ ক্রেডিট আছে। এই এ নাম্বারে আছে। আচ্ছা, বি নাম্বার নেই, তার মানে বি নাম্বার উত্তর হতে পারবে না। সি নাম্বারে নেই, সি নাম্বার উত্তর হতে পারবে না। ডি নাম্বারে আছে প্রাপ্য ভাড়া ক্রেডিট, তাই তো? এখন আমরা তো এমনিই বুঝতে পারতেছি প্রাপ্য ভাড়া নিয়ে আমরা কাজ করতেছি না। তার মানে প্রাপ্য ভাড়া যদিও এখানে সম্পদ, কিন্তু আমরা তো কাজ করতেছি অগ্রিম প্রদত্ত ভাড়া নিয়ে। তো প্রাপ্য ভাড়া তো কোনো প্রশ্নই আসে না, তার মানে ডি নাম্বারে উত্তর হবে না। তার মানে উত্তর হতে পারে এ নাম্বার আর ই নাম্বার। ই নাম্বারে অগ্রিম প্রদত্ত ভাড়া আছে, তার মানে উত্তর হতে পারে হলো এ নাম্বার আর ই নাম্বার। এখন আমরা এই পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাইতে পারছি। এরপরে আমাদের সিদ্ধান্ত যেটা, সেটা হলো আমরা যেহেতু সম্পদের বেসিসে জাবেদা করছি, তাহলে টাকা বসাবো। সম্পদের বিপরীতে কি থাকে আমরা জানি? সমন্বয়ের ক্ষেত্রে সম্পদের বিপরীতে আমরা জানি ব্যয় থাকে। হ্যাঁ, আর দায়ের বিপরীতে থাকে হলো আয়। এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, সম্পদের বিপরীতে থাকে ব্যয়, আর কিসের বিপরীতে কি থাকে? বিপরীতে কি থাকে আমরা জানি? সম্পদের বিপরীতে কি থাকে? ব্যয় থাকে। আর দায়ের বিপরীতে কি থাকে? আয় থাকে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের ব্যয়ের হিসেবে খরচ বের করতে হবে। পরের লাইনটা পড়বো, যেখানে ডিসেম্বরের 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, তাহলে এই যে 32,000 টাকা, এই যে 32,000 টাকা হইলো কত মাসের? 32,000 টাকা ওটা হলো 4 মাসের, তাই বলছে না? 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল। তাহলে 4 মাসে যদি 32,000 হয়, তাহলে খরচ কয় মাসের? 1 মাসের খরচ। খরচ কয় মাসের? 1 মাসের না, তাহলে 1 মাস বের করতে গেলে 4 দিয়ে ভাগ করা লাগবে। তার মানে 1 মাসে কত হবে? 4 × 32, তার মানে 8,000 টাকা হবে। কত টাকা হবে? 8,000 টাকা হবে। তাহলে আমাদের খরচ বের হলো কত? খরচের টাকা কত বলেন? খরচের টাকা কত বের হলো? 8,000 টাকা বের হলো। তার মানে আমরা এখন টাকা বসাবো কত টাকা? টাকা বসাবো 8,000 টাকা। ঠিক আছে, এই যে গার্লস স্কুলের প্রিন্সিপাল চলে এসেছে।
ওয়েলকাম আমাদের গার্লস স্কুলের প্রিন্সিপাল ইয়াসিন মোহাম্মদ। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? না, এই নাম্বার আমরা উত্তর দিতে পারতেছি না। কেন? কারণ এখানে জাবেদাও করছে সম্পদের বেসিসে, টাকাও বসাইছে সম্পদের বেসিসে 24,000 টাকা। তো আমরা এটা নিতে পারতেছি না, আমরা উত্তর নিব ই নাম্বার। কেন? কারণ এখানে দেখেন আমাদের সম্পদের বেসিসে জাবেদা করছে। অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবকে আগে ডেবিটে লেখা ছিল, সম্পদে লেখা ছিল মানে ডেবিটে লেখা ছিল, এখন আমরা ক্রেডিটে লিখছি। আর টাকা বসাইছি আমরা এখন কিসের বেসিসে? ব্যয়ের বেসিসে। হ্যাঁ, 4 মাসে যদি 32,000 হয় তাহলে 1 মাসে খরচ হয় হলো 8,000 টাকা। 4 দিয়ে ভাগ দিলে 8,000 টাকা হয় 1 মাসের খরচ। ক্লিয়ার না ঝামেলা আছে? এই প্রশ্ন বোঝেনি কোন হালাই? হালা বুঝেন? পুরান ঢাকায় বলে এই ছেলেবেলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা কি বুঝতে পেরেছো? এই আপনারা বুঝিতে পেরিয়েছেন? এই যে গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ পরে বলেছে, এটা হলো, আমি তো জানি না আসলে কত জানি, এটা 16-17। হ্যাঁ, এটা তো আগে বলতেছি, আপনি তো পরেই আসছেন, কেমনে শুনতেন? 16-17 45 নাম্বার পৃষ্ঠা আর কি। হ্যাঁ, আপনাদের কাছে যে শীট আছে ওটার 45 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা। আর যদি হলো বই থাকে, কি জানি জয়কলি মাইকলি, ওই যে কার কি বই আমি তো জানি না, আপনারা কি জানি বললো 102 পৃষ্ঠা না কোনটা? হ্যাঁ, তো ওই যদি ওই বই থাকে তাহলে 132 পৃষ্ঠা। ওকে, তারপরে আমরা 1 নাম্বার করে ফেললাম, জীবন যুদ্ধে এগিয়ে গেলাম। 2 নাম্বার, রেওয়া মিলের উভয় দিক মিলে যাবে। আমরা এই কথাটা বলছিলাম, আমরা জানি রেওয়া মিলের ভুল কয় ধরনের হয় বলেন? ভুল হয় কয় ধরনের? 2 ধরনের। একটা হলো এক পক্ষের ভুল, একটা কি এক পক্ষের ভুল, আর একটা কি 2 পক্ষের ভুল। আমরা জানি 2 পক্ষের ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়, আর এক পক্ষের ভুলের কারণে রেওয়া মিল কি মিলে না, এটা আমরা জানি না? হ্যাঁ, 2 পক্ষের ভুলকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো নীতিগত ভুল, আর একটা হলো কি, আরেকটা হলো আরেকটা কি করণিক ভুল। ঠিক আছে, এই 2 রকমের ভুল আমরা কিন্তু জানি। হ্যাঁ, এই 2 রকমের ভুল আমরা জানি। এখন নীতিগত ভুল আর করণিক ভুল আমরা জানি। এখন এইখানে দেখেন আমাদের বলছে রেওয়া মিল উভয় দিকে মিলবে যেহেতু বলছে, তার মানে আমাদের লাগবে কি একতরফা ভুল না 2 তরফা ভুল? কোন ভুলের কারণে রেওয়া মিল মিলে যাবে? কোন ভুলের কারণে উভয় দিক মিলে যাবে? 2 তরফা ভুলের কারণে। তাহলে আমরা এখন দেখব কোনটা হলো 2 তরফা ভুল, কোনটা হলো কি 2 তরফা বা 2 পক্ষের ভুল। হ্যাঁ, তাহলে 2 তরফা ভুল কোনটা, এটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, তো 1 নাম্বারটা যদি আমরা দেখি, প্রাপ্য বিল হিসাবে ক্রেডিট পোস্টিং 525 টাকা বাদ পড়ে। ঠিক আছে, আচ্ছা। এখন প্রাপ্য বিলের হিসেবে শুধুমাত্র ক্রেডিট পোস্টিং, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট পোস্টিং, মানে শুধুমাত্র একটা বাদ পড়ছে। বাদ পড়ছে কয়টা? বাদ পড়ছে ভালো কথা, কিন্তু বাদ পড়ছে কয়টা? একটা বাদ পড়ছে না? প্রাপ্য বিল না আদায় হচ্ছে না, প্রাপ্য বিল কি হচ্ছে আপনি কিংবা আমি জানি? প্রাপ্য বিল কখনো ক্রেডিট হতে পারে না। এখন এখানে কি লেনদেনটা লেখা আছে? কিসের প্রাপ্য বিল এটা লেখা আছে? প্রাপ্য বিল হিসাব না, হিসাবে। কোনো কারণে প্রাপ্য বিল কমে গেছে কিনা আমরা কি জানি? জানি না তো। আচ্ছা, ক্লিয়ার না তো, এটা হবে না আমি বলতেছি না, কিন্তু ক্লিয়ার না তো। 2 নম্বরে ভাড়া খরচ হিসাবে ডেবিট 475 টাকার স্থলে 457 টাকা পোস্টিং করা হয়। তাহলে দেখেন শুধুমাত্র উল্লেখ করে দিয়েছে ডেবিটে ভুল হয়েছে। শুধুমাত্র কোথায় ভুল হয়েছে? ডেবিটে ভুল হয়েছে। আগেরটা উল্লেখ করে দিয়েছে ক্রেডিটে ভুল হয়েছে, এখানেও শুধু ডেবিটে ভুল হয়েছে। তার মানে এরা এক পক্ষের ভুল। সি নাম্বারে দেখেন বলতেছে সাপ্লাইজ অ্যাকাউন্টে ডেবিট 9,000 টাকা, ইকুইপমেন্ট অ্যাকাউন্টে 9,000 টাকা ডেবিট করেছে, মানে এখানেও শুধুমাত্র ভুল হয়েছে কোথায়? ডেবিটে। ঠিক আছে, ভাড়া হিসাবে একটা লেনদেন রেকর্ড করা হয় নাই। এখন লেনদেন রেকর্ড না করলে আমাদের ভুলটা কয় জায়গায় হয়েছে? 2 জায়গায় হয়েছে না? ডেবিটেও ভুল হয়েছে, ক্রেডিটেও ভুল হয়েছে না? ভাড়া হিসেবে একটা লেনদেন টোটালি কি করে নাই? রেকর্ড করে নাই। লেনদেন যদি রেকর্ড না করে তাহলে এটাকে আমরা কি বলি? বাদ পড়ার ভুল বলি না? বাদ পড়ার ভুল বলি। এখন এই যে বাদ পড়ার ভুল আমাদের 2 তরফা ভুলের মধ্যে ছিল, করণিক ভুলের মধ্যে ছিল
ছিল, তাহলে উত্তর হবে ডি নাম্বার। ই নাম্বার পড়ে কনফিউশন ক্লিয়ার করে দিই। প্রদত্ত হিসাব সমূহে 415 টাকা ক্রেডিট পোস্টিং এ 2 বার লেখানো হয়েছে। তাহলে দেখেন তো এখানেও ভুল হয়েছে শুধুমাত্র ক্রেডিটে, এখানে ভুল হয়েছে শুধুমাত্র ডেবিটে, এখানে ভুল হয়েছে ডেবিটে, এখানে ভুল হয়েছে ক্রেডিটে। আপনারা কি একটা ব্যাপার খেয়াল করছেন, একতরফা ভুলগুলো সবসময় বলে দেওয়া থাকে, ডেবিট না ক্রেডিট। তাহলে একতরফা ভুল আর দুই তরফা ভুল কি আলাদা করে মুখস্থ করার দরকার আছে, না একটু মাথার মধ্যে গোবর টোবর থাকলে বোঝা যায় কোনটা? তাহলে বেশি বেশি করে কি করবেন, লামিয়ার সাথে মিশবেন, ঠিক আছে? উত্তর তাহলে কোনটা লামিয়া? লামিয়া গেছে ঘুমাইয়া। আপনারা কি রাগ করেছেন আমার পর? হ্যাঁ। না, আমি কিন্তু আপনার প্রমোট করছি, আমি বলছি কিন্তু লামিয়া আপনি সাক্ষী, আমি সবাইরে বলেছি আপনার সাথে মিশতে। এরপরে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আচ্ছা, আমি বলেছি তো, এই কথা বলেছি না? বলেন, যদিও আমি অন্য উদ্দেশ্যে বলেছি, যাই হোক সেটা ব্যাপার না, বলেছি তো। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? লামিয়া, আপনি কি জানেন আপনি আমার একটা স্টুডেন্ট খেয়ে দিয়েছেন? আপনি আমার টাকা দিবেন ওই স্টুডেন্টের, ঠিক আছে? না, ওই আপনি আমারে আপনি আমারে টাকা দিবেন। দাঁড়ান 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 দাঁড়ান, এই দাঁড়ান, আমরা শুধু এখন সাদিয়া আর মুমতাজ দুইজনের মতামত নিব। সাদিয়া আপনি বলেন, ওরে আমার 2000 টাকা মানে টাকা দেওয়া উচিত না? বলেন, লামিয়ার আমার টাকা দেওয়া উচিত না? হ্যাঁ না না, শুধু আপনি হ্যাঁ না না বলেন। আচ্ছা ওটা পরে, আপনি এখন বলেন যে ওরে আমার অতিরিক্ত মানে 2000 বলেন 4000 বলেন, যাই হোক দেওয়া উচিত না, আমারে টাকা দেওয়া উচিত না বলেন। না না পাগল, এই সাদিয়া আপনি বলেন না, সাদিয়া আপনি চকলেট দিও বললে। সাদিয়া, মুনতাহা আপনি বলেন, সাদিয়া গেছে গা। মুনতাহা বলেন, কাকে টাকা দেওয়ার দরকার? হ্যাঁ, আমার অবশ্যই টাকা দেওয়ার দরকার, তাই না লামিয়া? 3 নাম্বারটা দেখেন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি আমরা সবাই জানি না? এটা কি ক্লাসে আলোচনা করছিলাম? প্রধান উদ্দেশ্য আর প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়টা? 2টা। একটা হলো কি প্রধান উদ্দেশ্য, একটা কি প্রধান অথবা মুখ্য উদ্দেশ্য। প্রধান বা কি মুখ্য উদ্দেশ্য, হ্যাঁ। আর একটা কি প্রাথমিক উদ্দেশ্য, একটা কি প্রাথমিক উদ্দেশ্য, ঠিক আছে? এখন প্রধান বা মুখ্য উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা না? তথ্য সরবরাহ তো। আর প্রাথমিক উদ্দেশ্য কি? লিপিবদ্ধকরণ না? মনে আছে? তাহলে পরীক্ষায় কি আসবে বুঝতে পেরেছেন? এক পরীক্ষায় যদি প্রধান উদ্দেশ্য আসে, তাহলে পরের পরীক্ষাটায় কি আবার সেই প্রধান উদ্দেশ্য আসে না প্রাথমিক উদ্দেশ্যটা আসে? মানে আপনারা কি মানে ব্যাপারটা ধরতে পারছেন? কোশ্চেন কর্তার টার্গেটটা কি থাকে, মানে একই জায়গা থেকে কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ। কোনো বছর যদি প্রধান উদ্দেশ্য আসে, তার পরের বছর ওইখান থেকেই আসে, কিন্তু ওই ডিরেক্ট প্রধান উদ্দেশ্যটা আসে না, উল্টাই ঘুরাই আসে, প্রাথমিক উদ্দেশ্য আসে। তার মানে কেন কোশ্চেন ব্যাংক পড়া জরুরি এটা কি বুঝতে পারছেন? কেন বারবার করে বলতেছি কোশ্চেন ব্যাংক পড়েন, কোশ্চেন ব্যাংক পড়েন? শুধু কি কোশ্চেন ব্যাংক মুখস্থ করলে হবে? একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, যে ঠিক আছে প্রধান উদ্দেশ্য আসছে, তার মানে আমি পরের বার প্রাথমিক উদ্দেশ্য আসতে পারে, মানে ওই রিলেটেড জিনিসপত্রগুলো বেশি করে পড়বেন। এরপরে 4 নম্বরে আসি। আচ্ছা, ওই এখানে উত্তর কোনটা তাইলে? এই যে সি, তাই না? হ্যাঁ। 4 নম্বরে 2015 সালের 1 জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ হলো 2,50,000 টাকা। কুড়িন সঞ্চিতির জের ছিল হলো, এর 1 তারিখের কথা বলতেছে, 1 তারিখে কুড়িন সঞ্চিতির জের ছিল এত টাকা হয়ে গেল না, এই যে 10,000 টাকা। তার মানে এটা আমাদের কি, এটা পুরাতন সঞ্চিতি না? এটা কি পুরাতন সঞ্চিতি? তো বলা বাইন কথা কও, 10,000 টাকা কি পুরাতন সঞ্চিতি? তো সারা বছর এই যে 10,000 টাকা, এই যে বলছে না কুড়িন সঞ্চিতির যে ছিল, বলছে কত তারিখে? 1 তারিখে। তার মানে এই যে 10,000 টাকাটা পুরাতন সঞ্চিতি। হ্যাঁ, সারা বছর নিট ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয় 4,30,000 টাকা। তাহলে এই টাকাটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে না? এই 5 লক্ষ থেকে যে 4,30,000 টাকা, এটা কি বিয়োগ হয়ে যাবে না? যাবে তো? যাবে না? যাবে না? হ্যাঁ। উক্ত বছরে কুড়িন বাবদ অবলম্বন করা হয় 20,000 টাকা। বছর শেষে সম্মানিত দেনাদারের উপরে 5%
কুড়িন সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এই যে 5% এটা কি আমাদের নতুন সঞ্চিতি না? এটা আমাদের কি নতুন সঞ্চিতি। ঠিক আছে, এরপরে কি বলছে, ধার্য করা হলে কুড়িন সঞ্চিতির সমাপনী জের কত। ঠিক আছে, ধার্য করা হলে কুড়িন সঞ্চিতির সমাপনী জের কত। আমরা জানি যদি কিছু স্পষ্টভাবে বলা না থাকে, হ্যাঁ, কুড়িন সঞ্চিতি আমরা জানি দুইটা আসে, সঞ্চিতি দুইটা আসে, একটা হলো বছরে আর একটা হলো বছর শেষে, তাই না? এখন যদি কিছু বলা না থাকে তাহলে আমরা বছরে ধরে অঙ্ক করি। তাহলে আমরা কি ধরে অঙ্ক করি? বছরে ধরে অঙ্ক করি না? বছরে। আচ্ছা, বছরে যখন, তখন আমরা কি করতে হয়? আমাদের মোট দেনাদারের উপরে সূত্র কি? মোট দেনাদারের উপরে পার্সেন্টেজ না? তাহলে আমি ব্ল্যাক পেজটা নিয়ে নিই, ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নিই। যখন বছরে বলে, এটা না সূত্র? তাহলে এখানে মোট দেনাদার দেখেন তো, আমরা কি এখান থেকে বের করে নিতে পারি? 5 লক্ষ টাকা ছিল, 5 লক্ষ টাকা দাঁড়ে বিক্রি করছিল। শুরুতে আবার কত ছিল? 2,50,000 ছিল। তাহলে শুরুতে ছিল 2,50,000, পরে আবার ধারে বিক্রি করার কারণে দেনাদার বেড়ে গেছে কত টাকা? 5 লক্ষ টাকা। পরে আবার বেড়ে গেছে কত? 5 লক্ষ টাকা। এইখান থেকে আবার কি হয়েছে? 4,30,000 টাকা কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। তাহলে দেনাদার কমে গেছে। তাহলে এইটুক করলে আমরা পাবো মোট দেনাদার। এর উপরে কত পার্সেন্ট করব? পার্সেন্টেজ করবো আর কি। আচ্ছা, আমরা সেক্ষেত্রে এর আগে আবার বিবেচনারও আছে যে কোনো কিছু বাদ দেওয়া লাগবে কিনা, কুড়িনটা বাদ দেওয়া লাগবে কিনা, এটা তো আমরা পরে যাই জাজমেন্ট করি, তাই না? আসতেছি সেই হিসাবে। তাহলে এখন দেখেন তো, এই যে 2,50,000, 2,05,000 আর 2 7,50,000, 7 লক্ষ কত? 50, 7,50,000 থেকে 4 লক্ষ কত বাদ? 30 বাদ। তাহলে থাকে কত? 3,20,000 থাকে। এখন কথা হলো, এর উপরে আমরা ডিরেক্ট 5% করবো কিনা? উত্তর হলো না। এইখানে দেখেন তো, বছরে কুড়িন বাবদ অবলোপন করা হয় 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা কুড়িন, এটা তো বলে নাই যে এটা মানে হলো লিখিত না অলিখিত। অলিখিত বললে তো আমরা বাদ দিতাম। এখন তো এটা অলিখিত বলে না, এটা লিখিতও বলে নাই, তাই না? তো এখন আমরা জানি যে যখন টাকার অঙ্কটা কি হয়, যখন মিলে যায়, তখন আমরা কি করে ফেলি? এখানেও 20,000 আছে, এখানেও 20,000 আছে। তো একটা ফুল ফিগার পাওয়ার জন্য আমরা এই কুড়িনের টাকাটা কি করে নিই? বিয়োগ করে নিই। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে থাকে কত? 3 লাখ টাকা থাকে। এইবার এর উপরে আমরা কি করব? কুড়িন সঞ্চিতির যে পার্সেন্টেজ ছিল, কত পার্সেন্ট? 5% ছিল। এই 5% করব। তাহলে 5%, এই যে 5%, 10% মানে কত? 30,000 টাকা। তাহলে এখন 5% মানে কত টাকা? 15,000 টাকা। বোঝা গেছে না ঝামেলা আছে? বোঝা গেছে না ঝামেলা আছে? তাহলে উত্তর হবে কত? বি নাম্বার। ক্লিয়ার? ওকে। 4 বছর আগে কলতিয়া ট্রেডার্স এর অঙ্ক দেখছেন এই প্রশ্নটা? তাহলে আগেও ফেভারিট ছিল, এখনো ফেভারিট। 4 বছর আগে কলতিয়া ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয়ে একটা অফিস সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরে কয় বছর? 5 বছর। ভগ্নাবশেষ মূল্য কত? 5,000 টাকা। তখন থেকে এটা বার্ষিক 20% আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্য করা হচ্ছে। আজকে এটা 32,000 টাকা যদি বিক্রি করে, তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? পদ্ধতির নাম হলো কি? ক্রমহ্রাসমান। তাহলে আমরা জানি লাভ ক্ষতি করার জন্য আমাদের কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে কি বাদ দিতে হবে? বহিঃমূল্য বাদ দিতে হবে না? বিক্রয় মূল্য মাইনাস কি? বহিঃমূল্য, তাই তো? এই তো সহজ সূত্র, আমরা জানি, সবাই জানে। শরীফুল, আপনি জানেন নাকি? শরীফুল কি বললো দাদা? পড়াশোনা শেষ? পড়াশোনা কমপ্লিট না, শেষ, তাই তো? মানে আর লেখাপড়া আপনার যা হবে না, তাই? তাহলে কত টাকায় বিক্রি করছে? 32,000 টাকায় বিক্রি করছে। কত টাকায়? 32,000 টাকায় বিক্রি করছে। এখন বহিঃমূল্য কি আমাদের নির্ণয় করে নেওয়া লাগবে? তাহলে বহিঃমূল্য নির্ণয় করতে গেলে আমরা কি এই ক্রয় মূল্যের উপরে করব? এখানে কি ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার দরকার আছে আমাদের? ক্রমহ্রাসমানে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিই না। তাহলে 1 লক্ষ টাকার উপরে আমরা এখন আমাদের ক্যারিশমা দেখাবো। এখন কিভাবে ক্যারিশমা দেখাইতে? আমরা জানি এখানে বার্ষিক অবস্থায় কত পার্সেন্ট? 20%। অঙ্কটা কত বছরের? 4 বছরের। অঙ্কটা কত বছরের? 4 বছরের। তাহলে 4 বছরের অঙ্কে আমরা 4 বার করব। কি করব? 4 বার আমরা 80/100, 80/100, 80/100 এবং 80/100 করব, নাকি? এটা করব না? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, কেটে দিলাম। এখন আমরা কি করব, 8 এটা কত, 64 গুণ 8 গুণ আবার 8, তাই তো? এইটুকু আগে করে নি। 4 এটা 32 এর 2 হাতে কত 3, 6 এটা 48 আর 3 কত 51, এর সাথে এবার 8 গুণ, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে কত 1, ঠিক আছে, 8 দুগুণে 16 6, হ্যাঁ 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 ওকে 8 আর 1 9, 5 এটা 40, ঠিক আছে, 5 এটা কত 40। এই পর্যন্ত করছি। এরপরে হলো আমাদের এই যে এখানে একটা শূন্য বাকি ছিল, এই শূন্য বসে দিলাম, তাহলে কত হলো 40,960 টাকা। তাহলে এখানে বসাবো কত, 40,960 টাকা বের হয়ে গেল আমার বই মূল্য। তাইলে কথা হইলো আমাদের বিক্রয় মূল্য থেকে বই মূল্য বেশি হয়ে গেছে না, গেছে না, যায়নি? তাহলে 8,960 টাকা আমাদের কি হয়ে গেছে, লস হয়ে গেছে না, গেছে না, যায়নি? তাহলে লোকসান হবে কত, 8,960 টাকা, ঠিক আছে। পরীক্ষার হলে আপনারা কি ভুল করবেন, যেটা আমিও করছি আমার সময়, এখানে লোকসানও লেখা আছে 8,960 টাকা, এখানে লাভও লেখা আছে সাপোজ 9,860 টাকা। তো আপনি অতি এক্সাইটেড হয়ে যায় আমি আর মতো কি করবেন, আপনি ল দেখছেন, ল দেখে পর আপনি ফেভারিট স্টুডেন্ট, তাই এবার ল দেখে পর, আচ্ছা সেটা আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন থেকে নতুন নাম নিয়ে কথা বলবো। নতুন নামটা হলো রহমান। রহমান, তো এই যে আপনার নাম মোনালিসা রাখছে? মোনালিসা আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে রে। আর আর এই আরেকজন যে পাইছিলাম তার সাথে যে থার্ড পার্টি ব্রেকআপ করাই দিল। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার তো না, ভয় পায় না। আচ্ছা তাইলে ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম শুনেন, ভালো কথা বলতেছিলাম, সেটা হলো এই যে উত্তর তো বের করছেন এত কষ্ট করে, করার পরে এই যে উত্তর এত কষ্ট করে, কষ্ট সব মাটি হয়ে যাবে। কি হবে, আমি ওই ভুলগুলো করতাম। এখানে লোকসান লেখা আছে 8,960, এর আগে লাভ লেখা আছে 8,960। তা আমি ওই মোটামুটি বের করে এখানে লতে লোকসান, লতে লাভ, বা ধরেন লাভ বের হয়েছে, লতে লোকসান লেখা আছে, আপনি টুস করে লাভের জায়গায় লোকসানে টিক মেরে দিয়ে চলে আসছেন। দুইটাই একই টাকা লেখা থাকে। পরীক্ষার হলে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আমি এটা কোন পরীক্ষায় জানি করছিলাম, আজকে মনে পড়লো তাই বললাম। হ্যাঁ, যে লতে সাধারণত কি থাকে, লাভ আর ক্ষতি লেখা থাকে, তাই লেখা থাকে না, আমি কি বুঝাতে পারছি? সাধারণত লেখা থাকে কি, লাভ আর ক্ষতি। যে লোকসান লেখা থাকে আর এক ঝামেলা হয়েছিল। হ্যাঁ, তো আমি ওই বের হয়েছে, লাভ বের হয়েছে, এবার লাভ বের হয়েছে, তো এবার লাভে টিক দিতে গেছি, টিক দিতে যেয়ে বা ইয়ে করতে গেছি, করে দেখি, করার পরে দেখি লোকসানে গোল্লা বারট করছে। লোকসান করতে আসলো, মানে থাকে তো ক্ষতি, তো দিছে হলো লোকসান। তো এরকম একটা গ্যারাকল আমি নিজে হলো ওই ভাবে পা দিছিলাম। তো হলো আপনাদেরকে বললাম আর কি, এরকম কিছু একটা কিন্তু করতে পারে। শেয়ার হোল্ডারগণ নিম্নের কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? শেয়ার হোল্ডারগণরা কি পায় বলেন তো? শেয়ার হোল্ডারগণরা কি পায়? শেয়ার হোল্ডারগণরা কি সুদ পায়? তাহলে তো এটি হবে না জীবনেও। শেয়ার হোল্ডারগণ কি নিট মুনাফা পায়? নিট মুনাফা তো ওরা প্রশ্নই আসে না। নিট মুনাফাতে সবাই ভাগ বাটোয়ারা করতে হয়, করার পরে যদি কিছু থাকে সেটি পায়। বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে শেয়ার হোল্ডারদের তো কোনো লাভ নেই, তাই না? ব্যয় যত বেশি হবে প্রতিষ্ঠানের লাভ তত কম হবে। প্রতিষ্ঠানের লাভ যত কম হবে তত ওই মানুষজনের দেওয়ার পরে নিজের জন্য কম থাকবে। এখন এইখানে যে লাভ কথাটা কি, এটাও কি খুব বেশি স্পষ্ট না। তাহলে উত্তর থাকলো কোনটা? বি নাম্বার, লোকসান। উত্তর থাকলো কোনটা? বি নাম্বার, লোকসান। বোঝা গেছে না যায়নি? তারানগর কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আর মোট স্থির ব্যয় দেওয়া আছে, ঠিক আছে। 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে? আজকে ক্লাসে যা করাইছি এটা তাই না, জাস্ট টাকার অঙ্কটা চেঞ্জ, তাই না? তাহলে আমরা এই অঙ্কটা আরেকবার করানোর চেষ্টা করি। আমরা জানি প্রয়োজনীয়, ইলোরা খেয়াল করেন, প্রয়োজনীয় বিক্রয়ের জন্য আমরা কি করি বলেন? প্রয়োজনীয় বিক্রয়ের জন্য আমরা হলো, আমাদের সূত্র কি? সূত্র হলো স্থির ব্যয়ের সাথে আমরা কি যোগ করি? প্রত্যাশিত
প্রত্যাশিত মুনাফা যোগ করি। কি যোগ করি? প্রত্যাশিত মুনাফা যোগ করি। ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হলো অনুদান প্রান্ত অনুপাত। ডিভাইডেড বাই কি? অনুদান প্রান্ত অনুপাত। ঠিক আছে, এখন এই যে অনুদান প্রান্ত অনুপাতটা বের করার আবার আমাদের সূত্র আছে। ঠিক আছে, তো সেটাতে আসতেছি, তার আগে ডিজিট কম লিখে কমাইনি। আমাদের দেখেন তো এখানে কত টাকা দেওয়া আছে? স্থির ব্যয় 3,84,000 আর 96,000 টাকা। তার মানে লিখে ফেললাম 3,84,000 আর লিখে ফেললাম কত? 96,000 টাকা। ঠিক আছে, যোগ হলো কত? 96,000 টাকা। নিচে এবার কি লিখবো? নিচে এবার অনুদান প্রান্ত অনুপাত। এখন এটা বের করতে গেলে আমাদের কি করতে হয়? এটা সূত্র হলো বিক্রয় মাইনাস হলো পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই হলো আবার বিক্রয়। হ্যাঁ, আবার বিক্রয়। তাহলে এখন এটাকে আমরা আরেকবার লিখি। যোগ করেন তো, দুইটা মিলে কত হয়? কত হয় রে? 6,4,10,000 4,80,000। ঠিক আছে, এখন নিচে আমরা কি লিখবো? বিক্রয় কত টাকা? এখানে বিক্রয় হলো কত? 120 আর এটা কত? 72। তাহলে 120 মাইনাস হলো কি? 72। আমরা জানি এই যে নিচের লাইনটাকে আমরা উপরের লাইনে উঠে যেতে পারি, তাই না? তাহলে এই যেটা হলো এর সাথে আমরা বিক্রয়টা যদি গুণ দিই, বিক্রয় কত ছিল? 120, তার মানে এখানে 120 আমরা গুণ দিতে পারি, তাই না? 3 লাইন থেকে 2 লাইন বানাই ফেলা সিস্টেম এটা না? এটা তো সিস্টেম নাকি? তাহলে এইবার এখানে কত হয় দেখেন, এখানে আমরা 4,80,000 লিখলাম গুণ 120 লিখলাম, নিচে কত হয়? 38। এখন কাটাকাটি করতে হবে। 38, ভালোই ঝামেলা ফেলাইছেন তো। 38 কাটাকাটি কত দিয়ে করবেন? কত দিয়ে করবেন? 2 দিয়ে করেন, তাহলে কিছু বুঝে না পাইলে। কত 19, আর এখানে কত? 6 দুগুণে 12, 0। 19 তো মৌলিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা দিয়ে এবার ভাগ করবেন। 480 মধ্যে 19 কতবার যায়? কতবার যায়? শিওর? শর্ট শিওর? 48, 8 7 আর 8 9 48 হয়তো। ওই ধরেন তো কেমন কাটাকাটি সুন্দর হয়ে যায়। 12, এইবার হলো এই যে 2টা 0, এই যে 3টা 0, তার মানে 12 লাখ টাকা। দেখেন তো কত সুন্দর একটা অঙ্ক করে কঠিন বানাই ফেলতেছিলেন। ঠিক আছে, কি দিয়ে ভাগ দিইনি? বাই 120, তাই করেন, করলে কত হয়? 4 বেরং কত? ওহো, এখানে সেই 100 টোটাল হিসাবে তো বাদ পড়ে গেছে। ওকে ওকে ওকে, না এভাবে, হ্যাঁ তাহলে তো 100 বার নিচে আসে। ঠিক আছে, ঠিক আছে, এভাবেও হয় কিন্তু সেই, আচ্ছা ঠিক আছে, আপনারা এইটা তাহলে আগে করে নেন, এটা পরে আসেন, ওটা করে নেন। ঠিক আছে, ডিভাইডেড বাই, ঠিক আছে, ওখানে করতে গেলে আবার এভাবেও হইতো কিন্তু নিচে আরেকবার 100 লেখা লাগতো। যাই হোক, তো লিখে এখানে 120, তার মানে আমাদের এখানে হয় হলো 4,80,000 টাকা ডিভাইডেড বাই হলো এখানে কত? 48 বাই হলো কত? 120, তাই তো? গুণ হলো এখানে আবার 100 থাকে, ওই যে পার্সেন্টেজ বের করে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন কত হয়? এখানে 0 কাটলাম 4 × 48, তার মানে নিচে কত হয়? উপরে লিখলাম 4,80,000, নিচে কত হয়? 40% হয় না? 40% আমরা কি লিখতে পারি? 40% মানে 40/100। এইবার হলো 4,80,000, হ্যাঁ, নিচে হলো 40 আর এই 100 2টা 0 এখানে আমরা বসাই দিলাম, মানে এইটারে এবার বসাই দিলাম। এইবার হলো এই যে 0 কাটা, এই যে 0 কাটা, 4 × কত? 48, তাহলে এখানে কত? ওই একই তো, ঘুরে ফিরে তো একই আসে, একই আসে না? 1,20,000 না 12 লক্ষ, সরি 12 লক্ষ টাকাই তো আসে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বের যেহেতু করে ফেলছি কোনো সমস্যা নেই, বের যেহেতু করে ফেলছি 12 লক্ষ টাকা বের করে ফেলছি, কি বোঝেননি? 120 দিয়ে ভাগ দেন। হ্যাঁ আচ্ছা, এটা আর এটা কোনো আলাদা কিছু না, একই জিনিস। আগেটা বুঝছেন, এটা বাদ দেন, তাই আর কিছু না, একই জিনিস।
আপনি এক সমস্যা নেই, ওই একবার 120 উপরে উঠে যান, কোনো সমস্যা নেই। আগের বারও তো এড়িয়ে আসছে, একই আসছে না, চেঞ্জ আসেনি কিছু, একই। আচ্ছা দেখেন, আপনি যেহেতু এটা বের করে ফেলছি, আমরা যেহেতু বের করে ফেলছি, কোনো সমস্যা নেই। আমরা এখন কি করতে পারি, আমাদের এখন জানতে চাইছি একক, আমরা এখন তাকায় দেখি একক জানতে চাইছি। তা আমরা এখন কি করতে পারি, আমাদের বিক্রয় মূল্য কত ছিল, 120 ছিল না? তাহলে 120 দিয়ে কি করবো, ভাগ করে দিতে পারি। তাহলে 120 দিয়ে কাটাকাটি করলে উত্তর কত হবে, 10,000 একক। বুঝতে পারছেন এটা কি করছি? এটা কি বের করছিলাম, টাকা বের করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, এত কিছু আসলে করা লাগতো না, অঙ্কটা আরেকবার করাই দিই। মানে আমাদের যখন একক জানতে চাই, আমি তো প্রয়োজনীয়, আমি টাকা লিখছি তো আপনার তো কিছু বললেন না। প্রয়োজনীয় বিক্রয় একক লাগবে, প্রথমে তো কিছু বলেননি। প্রয়োজনীয় বিক্রয় একক লাগবে। যখন একক লাগবে তখন হলো উপরে স্থির ব্যয়, স্থির ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা যেভাবে আছে, প্রত্যাশিত মুনাফা, এটা লিখতে হয়। ডিভাইডেড বাই হলো ওই যে অনুদান প্রান্ত অনুপাত লিখতেছিলাম না, এখানে আর অনুপাত লাগে না, ঠিক আছে? এখানে শুধুমাত্র অনুদান প্রান্ত দিলেই হয়, অনুদান প্রান্ত দিলেই হয়। তাহলে এখন খেয়াল করেন, স্থির ব্যয় কত ছিল আমার, স্থির ব্যয় কত ছিল, 3,84,000 টাকা ছিল, 3,84,000 টাকা ছিল। আর প্রত্যাশিত মুনাফা ছিল হলো কত টাকা, 96,000 টাকা ছিল, ঠিক আছে? 96,000 টাকা ছিল। এখন যেহেতু আমার অনুদান প্রান্ত অনুপাত লাগবে না, তার মানে আমি একবারে লাগবে কি, এখানে বিক্রয় মাইনাস কি অনুদান প্রান্ত, মানে কি বিক্রয় মাইনাস কি পরিবর্তনশীল ব্যয় না, তাই তো? অনুদান প্রান্ত মানে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় না, ওই ছেলেবেলার দল। তার মানে 120 মাইনাস কত, 120 মাইনাস 72, ঠিক আছে? তাহলে এখন আমরা সিম্পলি এখান থেকে করতে পারি যে এটা আগেরবার যোগ করে কত হয়েছিল, 48 লাখ না 4,80,000, 4,80,000। আর নিচে কত হয়েছিল, নিচে কত হয়েছিল, 48 হয়েছিল না? এখন 48 কাটাকাটি করলে কত হয়, 10,000 একক, ঠিক আছে? এই হলে যখন একক বের করতে পারলো তখন আর প্রান্ত বের অনুপাত বের করে নেওয়া লাগে না, তার মানে তখন এইভাবে সিম্পলি করা যায়। আমি কেন করালাম ওইভাবে, যেহেতু ওই টাকা ধরে আমি করে ফেলছি এতখানি, সে টাকা বের করেই ফেলছি, তাহলে টাকার থেকে যদি কেউ করে ফেলেন কখনো এরকম অতিরিক্ত, তাহলে কি কেটে দিবেন, কেটে দেওয়ার তো দরকার নেই। তাহলে যেটা টাকা বের করে ফেলছেন ওটা এবার প্রত্যেক এককের দাম কত সেটা দিয়ে ভাগ দিলে আপনার কি বেরো যাবে, আপনার হলে একক বেরো যাবে। ক্লিয়ার? দুইটা পদ্ধতি বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এটা হবে 10,000 ইউনিট। এরপরে বলছে একটা কোম্পানির সমস্ত বিন্দু নির্ণয় কোন তথ্যটি অপ্রয়োজনীয়। হ্যাঁ, সমস্ত বিন্দু নির্ণয় করবেন। আপনারা সমস্ত বিন্দুর সূত্র জানেন কি, সমস্ত বিন্দুর সূত্র স্থায়ী ব্যয়, বলেন স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কি, বিক্রয় মাইনাস কি পরিবর্তনশীল ব্যয় না? কেউ জানে না, লেখাপড়া কেউ করে না, হ্যাঁ লামিয়া ছাড়া আর কেউ পড়ে না। স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এখন এই যে সমস্ত বিন্দুর জন্য আমার স্থায়ী ব্যয়টা কি লাগে, কোন তথ্যটা অপ্রয়োজনীয় বলছে, এটা আমাদের লাগে, তাহলে এটা বাদ। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয় এটাও আমাদের লাগে, লাগে না? তাহলে এটাও বাদ। এরপরে হইলো এই যে অবদান প্রান্ত মানে অনুদান প্রান্ত, অবদান অনুদান একই কথা, অবদান সে অবদান রেখেছে, সে অনুদান রেখেছে, একই কথা, হ্যাঁ বাদ। পণ্যের দাম, এই যে বিক্রয় মূল্য, পণ্যের দাম মানে কি বিক্রয় মূল্য, এটা লাগে না? তাহলে এটাও লাগে, বাদ। তাহলে উত্তর কোনটা, ই নাম্বার। বোঝা গেছে? আচ্ছা, এরপরে চলেন এই দিক দিয়ে শুরু করি। 19 নাম্বার, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্য নয়? আপনাদের কি আমি পড়াইছিলাম এই প্রশ্নগুলা, পড়াইছিলাম? হ্যাঁ, থাপ্পড় একটা গালের পরে মারবো। বৈশিষ্ট্য নয় জিজ্ঞাসা করছে, তাহলে বৈশিষ্ট্য নয়, ওই বৈশিষ্ট্যের মধ্যে কয়টা ছিল, 4টা ছিল, ওই 4টার বাইরে কোনটা ক, 4টা মুখস্থ করতে কইছিলাম এই ছেলেবেলে। একটা কথা যদি এই জেনারেশন শুনে, হ্যাঁ এটা ছিল না মধ্যে, ঠিক আছে? বাদ বাকি সবগুলা ছিল না। যথাকালীনতা, সময় উপযোগিতা যেটা বলে, সময়ানুবর্তিতা, হ্যাঁ প্রাসঙ্গিকতা, রিলেভেন্ট, তুলনীয়, কম্পারেবল, তারপরে হলো বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? এগুলা ছিল না। আচ্ছা, এরপরে XYZ কোম্পানি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো, এতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? তাহলে 1 লক্ষ টাকা দিয়ে কি করতেছে, ঋণ পরিশোধ করছে, এটা ক্লাসে করানো হয়েছে। 1 লক্ষ টাকা দিয়ে ঋণ পরিশোধ করতেছে, তাহলে ঋণ যখন পরিশোধ করতেছে তখন আমার কি ঋণ কমে যাচ্ছে না, মানে এল হ্রাস পাচ্ছে না, পাচ্ছে? আজকে না করা এটা ঋণ পরিশোধের জন্য
ঋণ পরিশোধ করলো, তাহলে এল কমে গেল না? এখন ঋণ পরিশোধ করলো কি দিয়ে? ওই মানে শেয়ার বিক্রি করে। তাহলে শেয়ার বিক্রি করলে আবার নতুন করে কি হচ্ছে? শেয়ার যেহেতু বিক্রি করতেছে, তাহলে নতুন করে কি হচ্ছে? ওই বাড়তেছে না? বাড়তেছে তো। মানে জাবেদা কি? জাবেদা হলো ঋণ হিসাব কি? ঋণ হিসাব ডেবিট। আর কি? শেয়ার মূলধন হিসাব কি? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে? লামিয়া কেমন স্টুডেন্ট জানেন? লামিয়া হলো ওই পরের লাইন বলা স্টুডেন্ট। আমার স্যার বলতো পরের লাইন বলা স্টুডেন্ট। পরের লাইন বলা স্টুডেন্ট কারে বলে জানেন? এ দেখেন আমি এখানে লিখেছি, আমি যখন জিজ্ঞেস করেছি এখানে যাবে দেখি, তখন কেউ কথা বলে না। এবার যে আমি বলেছি ঋণ হিসাব ডেবিট, শেয়ার মূলধন কি, তখন আমি বলেছি ক্রেডিট, কারণ সবাই জানে ক্রেডিটই হবে। ওইটাই। না না, আমি তো আমরা খারাপ কিছু বলিনি, এটাও তো ভালো, সবাই তো বলি না, আপনি একা বলেছেন। তো আমার ওই স্যার বলতো যে হলো পরের লাইন বলা স্টুডেন্ট। ঠিক আছে, পরের লাইন বলা স্টুডেন্ট, এই আর কি। চলেন। আচ্ছা, ঋণ ঋণ পরিশোধ করছে। ঋণ ঋণ পরিশোধ করলে দেনাদার কমে যাবে না? ওই দূর তোর পাওনাদার কমে যাবে না? যাবে? হ্যাঁ, পাওনাদার কমে যাবে। তাহলে পাওনাদার কমে গেলে এল কি কমবে না? এল কমবে। এবার আপনি পরিশোধ করতেছেন কি নগদ টাকা দিয়ে পরিশোধ করতেছেন? নগদ টাকা দিয়ে পরিশোধ করলে তো এ কমে যেত। নগদ টাকা দিয়ে তো পরিশোধ করতেছেন না, যেটা দিয়ে পরিশোধ করবেন সেটা কমে যাবে। এবার আপনি পরিশোধ করতেছেন শেয়ার দিয়ে। এখন শেয়ার তো আপনি কি শেয়ার বিক্রি করে পরিশোধ করতেছেন, মানে তারে শেয়ার দিয়ে দিচ্ছেন। যখন তারে শেয়ার দিয়ে দিচ্ছেন তখন দাবি তো এবার সে এখন আর পাওনাদারের মতো দাবি করবে না, এখন সে কার মতো দাবি করবে? তার কাছে শেয়ার দিয়ে দিলে সে তখন শেয়ার হোল্ডারদের মতো দাবি করবে। তার মানে দাবি তো বেড়ে গেল, মালিকের মূলধনের উপর তার দাবি বেড়ে গেল না? শেয়ার বিক্রি করলে সহজ সিম্পলি চিন্তা করেন, শেয়ার বিক্রি করলে ওই কি হয়, এটা শেয়ার ইস্যু করতেছে না, ইস্যু করা মানে বিক্রি করা না। শেয়ার বিক্রি করলে মালিকানা সত্ত্ব বাড়ে না, মূলধন বাড়ে না? বাড়ে তো, এই আর কি। তাহলে আমার শেয়ার মূলধন ক্রেডিট, হ্যাঁ, এই জন্য ওই বেড়ে গেল, এই জন্য কি হলো? ওই বেড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার দায় কই গেল? এর উত্তর কই? মালিকানা সত্ত্ব বৃদ্ধি দায়রা আসে যে ডি নাম্বার। ঠিক আছে। 17 নাম্বার, সৌরভ ও সিয়াম দুইজন অংশীদার যারা 2:3 অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন করে। সায়ান 1/4 অংশের জন্য নতুন অংশীদার হিসেবে যোগদান করে। সৌরভ, সিয়াম এবং সায়ানের মুনাফা ক্ষতি বন্টনের অনুপাত কত? এখন এই যে ভগ্ন অংশের গুলো আমরা কিভাবে করি? সিম্পল না? এই যে এই দুইটার পার্থক্য দিয়ে আমরা এইটারে আর এইটারে গুণ দিই, তাই না? তাহলে 1/4 এর পার্থক্য কত? 1/4 এর পার্থক্য কত? 1/4 এর পার্থক্য হলো 3। তাহলে 3 দিয়ে প্রথমে গুণ দেব 2 রে, তারপরে 3 দিয়ে গুণ দেব 3 রে। তাহলে 3 2 দিয়ে গুণ দিলে কত হয়? 3 দুগুণে কত? 6। আর 3 দিয়ে গুণ দিলে 3 3কে 9। এর পরেরটা কিভাবে বের করতে হয়? এই দুইটা যোগফল দিয়ে, দুইটা কি যোগফল দিয়ে এই 1 রে গুণ করতে হয়। তাহলে 3 আর 2 কত হয়? 5। 5 ওকে কত? 5। তার মানে উত্তর কত? 6:9:5। ঠিক আছে, এই কিলো করেছে। এই 76, 3 দুগুণে 6, 3 3কে 9। আচ্ছা, বোঝা গেছে তাইলে? ওকে। এরপরে পুরাতন আসবাবপত্র বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ? পুরাতন আসবাবপত্র বিক্রয়, আপনারা ওই ছেলেবেলা যারা ফিনান্সের আছে ওদের কাছ থেকে ফিনান্সের ওই লেকচার শিটটা একটু নিয়ে একটু পড়ে ফেলেন। পুরাতন আসবাবপত্র বিক্রয় করলে কি হয়? টাকা আসে না? টাকা আসে না বিক্রয় করলে? আসে তো। তাহলে টাকা আসলে ওই এটা কি অর্থায়ন সংক্রান্ত না? টাকা কিভাবে? হ্যাঁ, টাকা আসলে আন্তঃপ্রবাহ। এখানে বই পড়বো জিজ্ঞেস করছেন? পুরাতন আসবাবপত্র বিক্রি করলে তো টাকা আসবে, তাই না? এখন পুরাতন আসবাবপত্র আমরা কি জন্য বিক্রি করি? পুরাতন আসবাবপত্র কি জন্য বিক্রি করি? হ্যাঁ, কি উদ্দেশ্যে বিক্রি করি? টাকা সংগ্রহের উদ্দেশ্যে বিক্রি করি নাকি হলো পুনরায় আরেক জায়গায় বিনিয়োগ করার উদ্দেশ্যে বিক্রি করি? হ্যাঁ, এক্স্যাক্টলি, যার যার মাথার উপরে ডিপেন্ড করতেছে, এই জন্য এর উত্তরগুলা ভ্যারি করে। হ্যাঁ, বাট ফিনান্সের বইতে কি বলা আছে তাই বলেন। আপনার কথাটা একদম 100% সঠিক। ফিনান্সের বইতে এটাকে বিনিয়োগকৃত বলা হয়েছে। ঠিক আছে, ফিনান্সের বই থেকে এটাকে কি বলা হয়েছে? বিনিয়োগকৃত বলা হয়েছে।
ফিনান্সের বইতে এইটাকে বিনিয়োগকৃত বলা হয়েছে। হ্যাঁ, কেন? কারণ আসবাবপত্র ক্রয়, এটাকে চিন্তা করা হয় এইভাবে, আসবাবপত্র ক্রয় করলে সেটা কি, সেটা একটা বিনিয়োগ, তাই না? তার মানে বিনিয়োগ একভাবে ক্রয় করলে বিনিয়োগ বাড়তেছে, আর বিক্রি করে দিলে বিনিয়োগ কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা বিনিয়োগকৃত। ফিনান্সের পোলাপাইন আপনারা হলো এই শীটটার একটা ছবি তুলে পিডিএফ করে দিয়ে দিয়েন ছেলেগুলোকে, মার্কেটিং, এই মার্কেটিং এর পোলাপাইন, ঠিক আছে? দেখছেন মার্কেটিং এর পোলাপাইন আপনাদের সেই কাদের কাছে যাওয়া লাগতেছে বলেন তো? ফিনান্স। হ্যাঁ, ফাইন্যান্স ইজ দ্য ফাইন্যান্স। এরপরে এই এরা মূর্খ মানুষজন দিয়ে নাইলে শেষে আবার ওরা ওরা কি করবেন, ওরা মিলাই ফেলবেন 2 নাম্বারের পেজের পরে 6 নাম্বার পেজ মিলাই ফেলবেন, বুঝতে পারছেন? তখন ওরা দিশেহারা হয়ে পড়বে না, এই জন্য বললাম। যাই হোক, দেখেন শুধু কি নিজেরা বাঁচবেন, এই আশেপাশে কত আছে মানুষজন, হ্যাঁ, এদেরও তো পেট বাঁচে, মানে দিতে হবে মাঝে মাঝে কিছু হাত ফসকে, তাই না? হাতের ফাঁক দিয়ে কিছু গলায় দিতে হবে, তো খেয়াল রাখতে হবে আমাদের, ঠিক আছে? আমরা অবশ্য ফিনান্সে পড়ি, উদার মানসিকতার মানুষ, মানে পরিচয় আমরা কত দিব। 15 নম্বর প্রশ্নে পড়ি, বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? বোনাস শেয়ার যদি ইস্যু করেন, লামিয়া, বোনাস শেয়ার যদি ইস্যু করেন তাহলে কি কি পরিবর্তন ঘটবে বলেন, জাবেদা বলেন। বোনাস শেয়ার যখন ইস্যু করতেন তখন আপনার শেয়ার মূলধন কি হচ্ছে? শেয়ার মূলধন ডেবিট হবে। আর এখন বোনাস শেয়ার ইস্যু করার মধ্য দিয়ে আপনার কি হয়ে যাচ্ছে? আপনি কেন বোনাস শেয়ার ইস্যু করেন? খালি খালি ইস্যু করেন না লভ্যাংশ পরিশোধ করার জন্য ইস্যু করেন? তার মানে ডেবিট হবে কি, লভ্যাংশ হিসাব ডেবিট, এটা কি হবে? ক্রেডিট। তার মানে আপনার লভ্যাংশ হিসাব, লভ্যাংশ এক ধরনের খরচ না, মানে উত্তোলন না, তার মানে ওই কি হচ্ছে? হ্রাস হচ্ছে। আবার ওই কি হচ্ছে? এখানে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আপনারা কি জানেন না? এই দেখেন ফিনান্সের সাথে আসলে জীবন জড়িত। ফিনান্সে বলবেন আপনারা তো জানেন না যে শেয়ার, বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার হইলো মানে লভ্যাংশ দিতে হয় কোম্পানির, প্রত্যেক বছর লভ্যাংশ দিতে হয়। এখন লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কোম্পানির কাছে সবসময় নগদ টাকা থাকে না। যখন নগদ টাকা থাকে না তখন কোম্পানি দুই ভাবে লভ্যাংশ দেয়। একটা হইলো কোম্পানি মানে যখন নগদ টাকা থাকে তখন তো নগদ লভ্যাংশ দিয়ে দেয়, হ্যাঁ। আর যখন নগদ টাকা থাকে না তখন কোম্পানি কি করে? তখন কোম্পানি এই যে বোনাস শেয়ার ইস্যু করে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ফিনান্স মার্কেটিং এ বলবেন, বুঝছেন মার্কেটিং এর? আপনারা তো আসলে পারেন না, জানেন না। বললাম মার্কেটিং এর পোলাপাইন, আপনারা তো আসলে এই ব্যাপারগুলো বুঝেন না, এগুলো ভেতর থেকে বুঝে গাইলো ফিনান্সের পোলাপাইনরা, বুঝতে পেরেছেন? এখন এই তো বুঝালাম যে হলো যখন কোম্পানির কি শেয়ার মানে লভ্যাংশ দিতে হয়, তখন লভ্যাংশ কোম্পানি সবসময় নগদ টাকা থাকে না কোম্পানির কাছে, তখন কোম্পানি যখন নগদ টাকা থাকে তখন নগদের লভ্যাংশ দেয়, আর নগদে যদি না থাকে, নগদ টাকা যদি না থাকে, তাহলে কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে, ঠিক আছে? মানে যে শেয়ার ইস্যু করে, তো শেয়ার এই যে শেয়ার ইস্যু করে এর বলা হয় বোনাস শেয়ার, ঠিক আছে? তাহলে বোনাস শেয়ার ইস্যু করলে যাবে কি লভ্যাংশ ডেবিট হবে, ঠিক আছে? আপনারা আবার এখানে ডেবিটে কি লিখবো এটা নিয়ে মারামারি করেন না, হ্যাঁ? আমি জানি, তারপরেও আপনারা খুঁজে পাবেন না। এই প্রশ্নটা যদি কালকে করা হয় যে বোনাস শেয়ার ইস্যু করলে যাবে কি, আমি জানি লামিয়া পারবে, ঠিক আছে? লামিয়া এবার কিন্তু পারবে বলেছি। ওকে, না। এরপরে 14 নাম্বার, 14 নাম্বারে কি বলতেছে? চোখ মারতেছে কে এমন? আচ্ছা, 14 নম্বরে হলো আলফা কোম্পানি 1 লক্ষ টাকার প্রাপ্য হিসাব, মানে টাকার প্রাপ্য রয়েছে যা 350 টাকার 50 দিনের মধ্যে প্রাপ্য, ঠিক আছে? 10 লক্ষ টাকার প্রাপ্য রয়েছে যা 350 দিনের মধ্যে প্রাপ্য। তাহলে এই টাকা কি পাওয়া গেছে না পাওয়া যাবে? তাহলে এটা কি, যে টাকা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলি? সম্পদ বলি, ঠিক আছে? হ্যাঁ, চলতি সম্পদ কই আছে? এতে মানে টিক দিতে গেছি, এতে লাগছে সিতে। আচ্ছা, এরপরে হলো আমরা 13 নম্বরে যদি দেখি, হিসাব বিজ্ঞানের কোন নীতি কোম্পানির বিভিন্ন বছরের আর্থিক অবস্থা তুলনা করতে সাহায্য করে? কোন নীতি? ঠিক আছে, একদম ডিরেক্ট কোশ্চেন। এরপরে হলো আমরা চলে আসলাম এই যে 12 নম্বর প্রশ্নটাতে, হ্যাঁ। 12 নম্বরে বলছে 50,000 টাকার কমিশন পাওয়া গেছে যার মধ্যে 30,000 টাকার পরবর্তী বছরের জন্য, হ্যাঁ।
বুঝতে পেরেছেন? এটা ওই সেই রেওয়া মিলের যে সমন্বয় জাবেদা করতেন আপনারা সেই ছোট্টবেলায়। হ্যাঁ, আপনি টাকা পেয়েছেন, ঠিক আছে, 50,000 টাকা আগাম পাওয়া গেছে, যার মধ্যে 30,000 টাকা পরবর্তী বছরের জন্য, তার মানে আপনি অতিরিক্ত টাকা পেয়েছেন, ঠিক আছে। অতিরিক্ত টাকা আপনি কি পেয়েছেন? অতিরিক্ত টাকা পাইলে সেটা কি অনুপার্জিত না? হ্যাঁ, তাহলে অনুপার্জিত কোথায় আছে সেটা বুঝেন। ক্রেডিটে কই আছে? এই যে ডি তে আছে, আর কোথায় আছে? ই তে আছে। তার মানে এ বি সি তিনটাই কি বাদ। উত্তর হতে পারে ডি অথবা ই। এখন কিভাবে পাবেন? এখন হলো পাশের জনের কাছে জিজ্ঞাসা করে লামিয়া ডি হবে না ই হবে, বুঝতে পেরেছেন? যাই হোক, 50,000 টাকা। লামিয়ার কি বেশি অপমান করে ফেলতেছি লামিয়া? হ্যাঁ, লেখাপড়া না করলে আসলেই দেখেন 50,000 টাকার কমিশন পাওয়া গেছে, যার মধ্যে 30,000 টাকা পরবর্তী বছরের জন্য। তাহলে 30,000 টাকা অনুপার্জিত। অনুপার্জিত কত? 30,000 না? তাহলে এইখানে দেখেন ই নাম্বারে একটা কেলেঙ্কারি এটা করে ফেলেছে, অনুপার্জিততে 50,000 টাকা লিখছে। এটা কি ভুল, সঠিক না ভুল? লামিয়া, এটা ভুল। তার মানে ই নাম্বার হবে না, ডি নাম্বার উত্তর। এখন আমরা চিন্তা করি জাবেদা আসলে কিভাবে করলাম। দেখেন 50,000 টাকার মধ্যে 30,000 টাকা আমি পরবর্তী বছর পাবো, তার মানে এই বছরে পাইছি কত? 20,000 পেয়ে গেছি না? তাহলে 20,000 টাকা আমার আয় না? তার মানে কমিশন আয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, আর অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আর আমি এটার জন্য আমি কি পাইছি? এই দুইটার জন্য, আয় আর অনুপার্জিতের জন্য আমি টাকা পাইছি। আমার কাছে আসছে কি? টাকা। টাকা কি? সম্পদ। এই জন্য নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। 12 নম্বর বোঝা গেছে সবাই? আরে ক্লাস 9 এর ছেলে হলে পড়াচ্ছে মনে হচ্ছে, জাবেদা করতে সারাদিন ধরে সকালবেলা। টাকা না দিলি আবার কিসের টাকা? অবচয়ের জন্য সমন্বয় না করা হলে নিচের কোনটি সত্য হবে অবচয়ের জন্য? আচ্ছা, অবচয়ের জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখন এই সেম জিনিসটা যদি না করা হয় তাহলে অবচয় কমে যাবে, তাই না? তার মানে আপনার খরচ কমে যাবে। আর পুঞ্জীভূত অবচয় মানে কি? মানে কোন পাশে বসে? হ্যাঁ, এটা কি করে? কি পুঞ্জীভূত অবচয়? ব্যয়। হ্যাঁ, বিপরীত সম্পদ। কোন পাশে বসে? ক্রেডিট পাশে বসে। যাই হোক, আমাদের ওটা নিয়ে জানতে চাইনি। অবচয় সমন্বয় না করালে নিচের কোনটা সত্য হবে? তাহলে অবচয় যদি আমরা দেখাই তাহলে ব্যয় বেশি দেখানো হবে, আর যদি অবচয় না দেখাই তাহলে ব্যয় কি দেখানো হবে? কম দেখানো হবে। বোঝা গেছে? আচ্ছা, ব্যয় যদি কম দেখায় তাহলে নিট মুনাফা কি কম দেখাবে না নিট মুনাফা বেশি দেখাবে? তাহলে সি নাম্বার বাদ। আচ্ছা, এটা ব্যয় বেশি দেখাবে, এটা তো হইলো না। আচ্ছা, সম্পত্তি কি কম দেখাবে অবচয় যদি আমরা না দেখাই? না, বরং আমরা যদি অবচয় দেখাইতাম তাইলে না সম্পত্তি কমে যেত, তাই না? কারণ আমরা পুঞ্জীভূত অবচয় সম্পত্তি থেকে কি করতাম? বাদ দিতাম, তাই না? আচ্ছা, বি নাম্বার কি দোষ করছে? বি নাম্বারও তো হতে পারে মালিকানা সত্ত্ব কম দেখাবে। কিছুই আসলে দোষ করেনি, ব্যাপার হচ্ছে যে এটা বেশি ক্লিয়ার, ঠিক আছে। ডি নাম্বারটা বেশি স্পেসিফিক, এই জন্য বি নাম্বার না হয়ে ডি নাম্বার হয়েছে। হ্যাঁ, ওই হিসাবে এটাই, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এই জন্য ডি নাম্বার উত্তর দিছে, বি নাম্বার না। 10 নম্বরের নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? বলেন। বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ। লামে একটু শিখেন, ওর থেকে একটু শিখেন। নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কোনটা? উৎপাদন ব্যয়। ব্যয় কি করা? নিয়ন্ত্রণ করা। ওকে, এটা ডিরেক্ট প্রশ্ন। এটা একদম যা বলছিলাম, আমি যা বলি সেই সেন্টেন্সগুলাই তো আসে পরীক্ষায়, নাকি? যে সেন্টেন্সগুলো ক্লাসে বলি। মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য কোনটা? মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য, মিলকরণ নীতি কি? মিলকরণ নীতি মানে হলো ব্যয় সমন্বয় নীতি। ব্যয়ের নীতি পড়ানো হয়েছে একটা, ম্যাচিং প্রিন্সিপাল। ব্যয়ের বা ব্যয় মিলকরণ নীতি ছিল একটা। হ্যাঁ, তাহলে ওই নীতিতে কি বলে বলেন? আয় অর্জিত হবে। ব্যয়ের নীতিতে আয় অর্জিত হবে, তুই মরে যা,
তাহলে কোন একটাই আছে, আর কিছু আছে? আর কিছু আছে বি নাম্বার ছাড়া? তাহলে এর হিসাব বিজ্ঞানে কারোর কোনো অ্যালার্জি আছে? থাকলে ওয়ান। আরেকটা প্রশ্ন আছে, এটা করাই দিয়ে আগে। দেখেন এই যে বাড়িগাঁও কোম্পানি 10% হারে 1 লক্ষ টাকার ঋণ, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার, আচ্ছা, এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা, আচ্ছা কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে, তার মানে অলরেডি আমাদের এই যে সুদের হিসাব করা হয়ে গেছে না, ঋণের যে সুদের হিসাব, এটা কি করে ফেলছি না, মানে এটা তো বাদ। আচ্ছা, তবে সাধারণ শেয়ারহোল্ডাররা সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? এখন খেয়াল করেন, তাহলে আমাদের টাকা কত? 1,50,000 টাকা। এইখান থেকে কোনটা বাদ যাবে? আমি কি এখনো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকা বাদ দিছি? এই যে 12% হারে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা যে সুদের টাকা পাবে, ওটা কি এখনো ওদের পরিশোধ করেছি? করি নাই তো, তাহলে এবার পরিশোধ করবো। তাহলে 2 লক্ষ টাকার উপর 12% করলে কত হবে? 24,000 টাকা না? তাহলে এই টাকা বাদ দিলে যে টাকা থাকলো পুরোটাই শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা যাবে না যাবে না? যাবে। তাহলে কত হবে? 1,26,000। বোঝা গেছে? বাহ, সাবাস, থ্যাংক ইউ লামিয়া, থ্যাংক ইউ। তাহলে উত্তর হবে কত? 1,26,000। এখানে কি শেয়ার প্রতি আয় জানতে চাইছে? চাইনি। কিন্তু যদি শেয়ার প্রতি আয় জানতে চাইতো তাইলে আমরা কি করতে পারতাম? কোনটা দিয়ে করতাম? ভাগ দিতাম। কতগুলা? 50,000 টাকা দিয়ে? হ্যাঁ বলেন, এটা 50,000 টাকা দিয়ে আমরা তখন 50,000 শেয়ার দিয়ে তখন, হ্যাঁ এটা সংখ্যা, শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিতাম। হ্যাঁ লামিয়া বলেন। তাহলে আমরা এই পর্যন্ত এই সালের অঙ্কটা করলাম। কত সালে? 16-17 অঙ্কটা করলাম। হ্যাঁ, আমরা এখন 16-17 পরে যাব হলো কততে? নিচে 15-16তে যাব। 15-16তে যাওয়ায় যে আমরা দেখতে পাচ্ছি হলো এখানে 15-16 না, এটা এই যে না সরি 15-16 করছি, কারণ 17-18 17-18 17-18, হ্যাঁ হ্যাঁ 10 বছরের মধ্যে। ঠিক আছে, দেখেন পদ্মা লিমিটেড পাওয়া গেছে। পদ্মা লিমিটেড, ওই পদ্মা সার্ভিস 17-18, এজ হলো 37। যারা লেখাপড়া করে না তাদের বই মোটাই থাকে। পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করেছে। এসব ভুলের কোনটির জন্য রেওয়া মিল মিলবে না? এখানে যা লেখা আছে তাই পড়েছি। পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলা করেছে। এসব ভুলের কোনটির জন্য রেওয়া মিল মিলবে না? কোনটার জন্য রেওয়া মিল মিলবে না? একতরফা ভুল না দুইতরফা ভুল? কোনটা? একতরফা ভুল। কয়তরফা ভুল? একতরফা। আমরা আগেরটা শিখছি না, একতরফা ভুলে সবসময় ডেবিট ক্রেডিট এই ব্যাপারগুলো উল্লেখ করা থাকে। পড়ছি না পড়ি নাই? একতরফা ভুল খুঁজে বের করা কি কোনো কঠিন কাজ? এই মিস্টার মামুন, আপনার এখানে সাউন্ড হয়। সেবা প্রদান 20,000 টাকা জাবেদাভুক্ত হয়নি, এখানে কি ডেবিট ক্রেডিটের কথা উল্লেখ আছে? কই 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 আমারটা দেখো। তার মানে এটা কি দুই তরফা ভুল। মারুফকে প্রদত্ত 5,000 টাকা মাসুদের হিসেবে লেখা হয়েছে, ডেবিট ক্রেডিট উল্লেখ আছে? এটা দুই তরফা ভুল। নেয়াদারের কাছ থেকে প্রাপ্ত 10,000 টাকা খতিয়ানভুক্ত হয়নি, উল্লেখ আছে? ডেবিট ক্রেডিট, এটা দুই তরফা ভুল। কর্মচারীকে প্রদত্ত বেতন 15,000 টাকা বেতন হিসেবে ডেবিট করা হয়েছে, এটাকে বেতন ডেবিট ক্রেডিট উল্লেখ আছে না? তাহলে এটা কয় তরফা ভুল? এরপরেও তোরা পারবি না, মানে কি কইতাম আর। 1 নাম্বার বোঝেনি কেডা? লামিয়া সারা 1 নাম্বার বোঝেনি কেডা? হ্যাঁ কিরা? হ্যাঁ ভুল হয়েছে তো, হ্যাঁ হয়েছে তো, আমরা তো কিছু ভুল হয়েছে কইছি, একবার ভুল হয়নি। হ্যাঁ
2 নম্বরে মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতি প্রয়োগ যুক্তিযুক্ত? আমরা জানি না, লাফাইতে লাফাইতে কি লাফাইতে লাফাইতে লিফো। এখন এখানে কি দাম লাফাই মানে কি? লাফান মানে দাম বাড়লে, মানে মুদ্রাস্ফীতির সময়, তাই না? মুদ্রাস্ফীতির সময় তাহলে কি লিফো। তাহলে এখন কি মালের নিম্নগামী বাজার মূল্য, তার মানে কি দাম কি বাড়তেছে না কমতেছে? তাহলে কমলে তাহলে কোন পদ্ধতি করতে হবে? শাবাশ লামিয়া, থ্যাংক ইউ। 3 নম্বর, একটা কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে, খেয়াল করেন, নভেম্বরের 30 তারিখে 1 লক্ষ টাকায় কাপড় বিক্রি করা হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বর 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বর 10 তারিখে এই সংক্রান্ত একটা চেক গ্রহণ করা হয়। দোকানটি আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণের নীতি অনুসরণ করে। আইএফআরএস কোনটাকে সমর্থন করে? কখন 1 লাখ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে? কখন? কেন? কারণ ওই দিন কি কাপড় পরে কবে কি বিবরণী পাঠালো, চেক পাঠাইলো, কবে কি হলো না হলো এটা দেখা দরকার নেই, ঠিক আছে? মানে অর্জিত হবে কোন দিন? যেদিন কি কাপড় বিক্রি করা হবে। মানে সহজ কথা, ওই ক্লাসে যে কথা বলি, যেদিন কি সেবা অর্জিত হয়েছে। কবে সেবা অর্জিত হয়েছে বলেন? যেদিন সেবা প্রদান করা হয়েছে। কবে সেবা প্রদান করা হয়েছে? ডিসেম্বরের 10 তারিখে না নভেম্বরের 30 তারিখে, না কি হইলো তারপরে ডিসেম্বরের 5 তারিখে? কবে সেবা মানে বিক্রি করেছে হলো 30 তারিখে, ঠিক আছে? বিক্রি করছে কবে? 30 তারিখে। তো বিক্রি 30 তারিখে করার পরে 30 তারিখে তারে টাকা দেয়নি, ঠিক আছে? 30 তারিখে তারে কি দেয়নি? টাকা দেয়নি। 30 নভেম্বর বিক্রি করার পরে 5 তারিখে বলেছে ঠিক আছে, এটা তো আমরা তো বড় প্রতিষ্ঠান, আমরা তো এইভাবে টাকা দিতে পারি না, আমাদের প্রতিষ্ঠানে যে হিসাবপত্র পাস হবে, ম্যানেজিং ডিরেক্টর দেখবে, হ্যাঁ, তারপর সে অনুমোদন দিবে, তারপরে তোমার নামে টাকা পাঠানো হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো 30 তারিখে সে বিক্রি করছে, করার পরে ওই 30 তারিখে সে টাকা পায়নি। এবার সে 5 তারিখে একটা বিবরণী পাঠাইছে, টাকা চাইছে, ভাই আমি তো টাকা কাপড় তো বিক্রি করলাম, টাকা তো দিলে না। এবার তারপরে 10 তারিখে একটা চেক রেডি করা হয়েছে ওর জন্য, হ্যাঁ, করে ওরে পাঠাই দিয়েছে 10 তারিখে, ঠিক আছে? তার মানে ও চেকটা পাইছে 10 তারিখে, মানে বিক্রি করছে 30 তারিখে, কিন্তু ওই ও টাকার চেক পাইছে কয় তারিখে? 10 তারিখে। বুঝতে পারছেন? তার মানে আগে বিক্রি করছে আর কি, বাকিতে বিক্রি করছে। এখন যেদিন সেবা দিচ্ছে কয় তারিখে? তাহলে দেখেন তো, 30 তারিখে না? তাহলে যেদিন সেবা দিবে ওই দিন কি, ওই দিনকার টাকা হিসাবে আনতে হবে, তাই তো নাকি? বলেন। দশ তারিখ হইতো, হ্যাঁ, কারণ গিয়া হলো নকদান ভিত্তি হলো করে, হ্যাঁ, ক্লিয়ার? 4 নম্বরে কি প্রবলেম? 4 নম্বরে বলতেছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কি জন্য? বলেন। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য করা হয় না? বাকিটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ধরেন এই প্রশ্নটা থেকে যদি আমি পরের বছর প্রশ্ন মানে তখন রেডি করবে কোশ্চেন কর্তারা, তখন কি করবে? এই বছর যদি এই প্রশ্ন দিছে, পরের বছর হয়তো প্রশ্ন আসবে বহিস্থ ব্যবহারকারী কারা, বা নিচের কোনটি বহিস্থ ব্যবহারকারী, বা নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে? বা ব্যবসায় ব্যবস্থাপকদের জন্য কোন ধরনের বিবরণী তৈরি করা হয়। তার মানে এই যে অপশনগুলো থাকবে, এই অপশনগুলো ভালোভাবে করে এগুলার সব ব্যাখ্যা করে পড়বেন আর কি, হ্যাঁ, বুঝে পড়বেন। ওই রিলেটেড যে প্রশ্নগুলো থাকে বা যে ইয়েগুলা সমস্যাগুলো, ওইগুলো ক্লিয়ার করে দেবেন, কনসেপ্ট একদম ক্লিয়ার করে পড়তে হবে। অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? বলেন। সময়ের উপর নির্ভর করে না, হ্যাঁ, উৎপাদন একক, ঠিক আছে? খেয়াল করেন, সরলরৈখিকে কি আমাদের সরলরৈখিকে আমাদের কি একটা সময় থাকে না? নির্দিষ্ট সময় যদি 5 বছর হয়, তাহলে আমরা যে অনুমান করি না নিয়ে নেয় সরলরৈখিকে, যে যন্ত্রপাতিটা এত বছর চলতে পারবে, এত বছর চলবে বা চলবে না। তার মানে ওর উপর
বেস করে আমাদের কি অবশ্যই কম বেশি হয় না। একটা যন্ত্রপাতি আপনি অনুমান করলেন যে যন্ত্রপাতিটা 5 বছর চলবে, ধরলাম যন্ত্রপাতিটার ক্রয় মূল্য ধরলাম 1 লাখ টাকা, ঠিক আছে। এখন অনুমান করে নিচ্ছেন ওই যন্ত্রপাতিটা 5 বছর চলবে, তাহলে আপনার অবশ্যই হবে কত, 20,000 টাকা, তাই না। এখন আপনার অনুমান 5 বছর না যদি 10 বছর হতো, তাহলে ওর অবশ্যই কত এসে দাঁড়াতো, 10,000 হতো না। তাহলে অবস্থার উপরে ইম্প্যাক্ট পড়ে না, এই যে আপনার সময়কালটা করে সরল রেখিকে করে। ক্রমহ্রাসমানও কি একই না? ক্রমহ্রাসমান মানে তো আমরা জানি যে দ্বৈত ক্রমহ্রাসমান আর কি, মানে সরল রেখিকা যা হয় ওর 2 গুণ আর কি, তাই না। তার মানে একই তো, তার মানে ক্রমহ্রাসমানও প্রভাব ফেলে। বর্ষ সংখ্যা সমষ্টি তো অবশ্যই ফেলে, ফেলে না। বর্ষ সংখ্যা সমষ্টি মানে তো পুরাটাই সময়ের উপর দাঁড়ায় আছে, তাহলে ফেলে না কোনটা? উৎপাদন একক পদ্ধতি। বোঝা গেছে 5 নাম্বার? এই ছেলেবেলের দল, বুঝতে পেরেছেন? 6 নম্বরে বলতেছে নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? রূপান্তর ব্যয়ের সূত্র ছিল কয়টা? 2টা ছিল না, মনে আছে? 2টা সূত্র, রূপান্তর ব্যয়ের 2টা সূত্র ছিল, মনে আছে? একটা হইলো, লামিয়া এখন কোনো কথা বলবে না, যেই আমি বলবো ঠিক আছে না, আর বলে হ্যাঁ স্যার। উৎপাদন ব্যয়, এরপরে কি লামিয়া? এখন বলবে না, যেই আমি এবার লেখা শুরু করব যে প্রত্যক্ষ, তখন পরেরটুক বলবে স্যার কাঁচামাল। লামিয়া এরপরটুক কি বলেন? কাঁচামাল। আচ্ছা, একটা সূত্র। আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র হইল প্রত্যক্ষ শ্রম বা মজুরি, একই কথা, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, ঠিক আছে, যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ, ঠিক আছে, যোগ উৎপাদন উপরিব্যয়। উৎপাদন বা কারখানা, একই কথা, উৎপাদন বা কারখানা উপরিব্যয়, ঠিক আছে, উপরিব্যয়। এর আরো একটা নাম হলো পরোক্ষ খরচ, এর আরো একটা, এই তো উপরিব্যয় বলতে হইলো পরোক্ষ খরচ, ঠিক আছে। তার মানে এই 2টা সূত্র, রূপান্তর ব্যয়ের 2টা সূত্র, বলেন বলেন, শুনতেছি। হ্যাঁ, হ্যাঁ, কারখানায় যে যন্ত্রপাতি ব্যবহার হয় তার বলছে, এর মধ্যে যাবে। কারখানা রিলেটেড যে কোনো কিছু এর মধ্যে যাবে, কারখানা রিলেটেড যে কোনো খরচ এর মধ্যে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে, এখন এখন বলতেছে রূপান্তর ব্যয়ের অংশ নয় কোনটা, তাহলে অবশ্যই কি হবে? প্রত্যক্ষ কাঁচামাল হবে, কারণ প্রত্যক্ষ কাঁচামালটা কি এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। দেখেন যে সূত্র দিয়ে যান, এই সূত্র তো প্রত্যক্ষ কাঁচামাল নেই, আর এই সূত্রে কি, এই সূত্রে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওটারে হিসাবের বাইরে ফেলাই দেওয়া হচ্ছে, উৎপাদন ব্যয়তে বাদ দিয়ে ওরে বাইরে ফেলাই দেওয়া হচ্ছে, তার মানে কি করতেছে না, ওটারে প্রত্যক্ষ কাঁচামালটারে হিসাবের মধ্যে রাখতেছে। আচ্ছা, এরপরে বলতেছে যে নিম্নের কোনটির ফলে তড়িৎ অনুপাত হ্রাস ঘটে? তড়িৎ অনুপাত কখন হ্রাস ঘটবে? যখন কি, তড়িৎ অনুপাতের সূত্র কি, তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই কি, চলতি দায়, চলতি কি দায়। তাহলে কখন হ্রাস ঘটবে? যখন আমাদের চলতি দায় কি হবে, বৃদ্ধি পাবে, অথবা আমাদের তড়িৎ সম্পদ কি হবে, হ্রাস পাবে। দুইটা যে কোনো একটা কারণে তড়িৎ অনুপাত কি হতে পারে, কমে যেতে পারে। তাহলে মজুদ পণ্যের হ্রাস, হ্যাঁ এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না, এটা কি হতে পারে। এরপরে হলো প্রদেয় সম্পদের বৃদ্ধি, মানে চলতি দায়, এটাও হতে পারে। আচ্ছা, প্রাপ্য সমূহের বৃদ্ধি, প্রাপ্য সমূহের বৃদ্ধি, ঠিক আছে, প্রাপ্য সমূহের বৃদ্ধি কি হতে পারে? প্রাপ্য সমূহের বৃদ্ধি কি হতে পারে? প্রাপ্য সমূহ মানে তো সম্পদ, চলতি সম্পদ যদি বেড়ে যায় তাহলে তড়িৎ অনুপাত কি হ্রাস, কমে যাবে না আরো বেড়ে যাবে? কতক্ষণ? এই প্রাপ্য হিসাব কি আপনার চলতি সম্পদের মধ্যে না, তাই তো, তড়িৎ সম্পদের মধ্যে না। তাহলে এ যদি বাড়ে তাহলে তড়িৎ সম্পদ আরো বেড়ে যাবে না? যখন উপরে বেড়ে যায় তখন আমার অনুপাতটাও বেড়ে যায় না ভাগ করলে?
তার মানে এটা হবে না। এরপরে জমাকৃত মুনাফা বৃদ্ধি, জমাকৃত মুনাফা নিয়ে আমরা কোনো কিছু করি, তাহলে উত্তর হতে পারে এর মধ্যে আর বির মধ্যে। এখন কথা হলো তড়িৎ সম্পদে, তড়িৎ সম্পদে খেয়াল করেন, তড়িৎ সম্পদের মজুদ পণ্যটা, আমরা তড়িৎ সম্পদ মানে কিন্তু চলতি সম্পদ না, মজুদ পণ্যটা কি আমাদের, আমরা জানি চলতি সম্পদ, চলতি সম্পদ মাইনাস কি, মাইনাস কি মজুদ পণ্য না, মজুদ পণ্য সমান সমান কি তড়িৎ সম্পদ না, তড়িৎ সম্পদ। তো এখন কথা হলো আমার মজুদ পণ্য আগে আমি ধরে নিলাম চলতি সম্পদ 1 লাখ টাকা, দুইটা সিনারিও, একটাতে আমি 50,000 বাদ দিচ্ছি, তাহলে আমার তড়িৎ সম্পদ থাকতেছে 50,000। আর একটা সিনারিও, এখানেও আমার চলতি সম্পদ 1 লাখ টাকা, কিন্তু আমার মজুদ পণ্য কি হচ্ছে, হ্রাস হচ্ছে, মজুদ পণ্য ধরলাম 40,000 টাকা, তাহলে আমার তড়িৎ সম্পদ কত হয়ে যাচ্ছে, 60,000 টাকা হয়ে যাচ্ছে না? তাহলে তড়িৎ সম্পদ বাড়লে আমাদের কি অনুপাত কমবে না অনুপাত আরো বেড়ে যাবে? বলেন, তড়িৎ সম্পদ আমাদের কি করার দরকার, কমানোর দরকার। তো তড়িৎ অনুপাত কিভাবে হ্রাস করবো, আমার তড়িৎ সম্পদ যদি এটা যদি কমায় তাহলে আমার তড়িৎ অনুপাত কি হবে, হ্রাস হবে, তাই তো? তাহলে আমাদের টার্গেট হলো এই দুইটা, হয় এইটা করা না হলে এইটা করা। এটা তো বুঝছেন, প্রথমে এই জন্য এইটা দিয়ে বোঝালাম, এই দুটো তো বুঝছেন, হয় আমার তড়িৎ সম্পদ কমাইতে হবে আর না আমার চলতি দায় কি করতে হবে, বাড়াইতে হবে। এখন মজুদ পণ্য হ্রাস ঘটলে মজুদ পণ্য কি করি আমরা, চলতি সম্পদে বাদ দিয়ে দিই না? এখন মজুদ পণ্য আগে 50,000 টাকা বাদ দিচ্ছিলাম, এখন আমাদের মজুদ পণ্য হ্রাস ঘটছে 40,000 বাদ দিচ্ছি। মজুদ পণ্য যখন কমে যাচ্ছে তখন কি আমার তড়িৎ সম্পদ কমে যাচ্ছে না তড়িৎ সম্পদ আরো বেড়ে যাচ্ছে? তড়িৎ সম্পদ কি যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? তড়িৎ সম্পদ বেড়ে যাচ্ছে। তার মানে আমার মজুদ পণ্য হ্রাস ঘটলে আমার তড়িৎ সম্পদ কমে না, রাদার তড়িৎ সম্পদ আমার কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে এটা উত্তর হবে না, তাহলে উত্তর হবে কোনটা, বি নাম্বার। উত্তর হবে কোনটা, বি নাম্বার। বোঝা গেছে না যায়নি? এই বুঝতে পারছেন? বাকিরা বাকিরা কি বুঝতে পারছেন? তড়িৎ অনুপাত কি করতে হবে, কমাইতে হবে। হ্রাস মানে কি, কমানো। তাই তড়িৎ অনুপাত কমাইতে গেলে আপনি কিভাবে কমাবেন? আপনি তড়িৎ সম্পদ যদি কমান, সাপোজ উপরে হলো 12 রে 6 দিয়ে ভাগ করবেন আর 10 রে 6 দিয়ে ভাগ করবেন, কোনটাই কমবে, কোনটার রেজাল্ট কম আসবে? বা ধরে নিন 6 রে 6 দিয়ে ভাগ করবেন, কোনটার রেজাল্ট কম আসবে? এটার রেজাল্ট কত আসবে, 2। এটার রেজাল্ট কত আসবে, 1 আসবে না? তার মানে আপনার উপরে যদি সংখ্যা কমে যায় তাহলে আপনার ভাগফল কি হয়ে যায়, কমে যায়। উপরে সংখ্যা কমে গেলে 12 থেকে যখন 6 হলো, কমে গেল না? তখন আপনার ভাগফল কি কমে গেল তো, নাকি 2 থেকে 1 হয়ে গেল না? বুঝতে পারছেন? তার মানে আপনি তড়িৎ সম্পদ যদি কমান তাহলে আপনার ভাগফলটা কি হয়ে যাবে, কমে যাবে, তাই তো? তার মানে এটার ক্ষেত্রে যদি কমাইলে কমে যায়, তাহলে এই চলতি দায়ের ক্ষেত্রে কি বাড়াইলে কি হয়ে যাবে, কমে যাবে। সাপোজ আপনি আগের বার 10 রে ভাগ দিচ্ছিলেন 2 ধরেন 1 দিয়ে, আর এখন 10 রে ভাগ দিচ্ছেন আপনি ধরেন 5 দিয়ে, তাহলে আপনি যখন এটা আগের বার উত্তর আসছে ছিল 10 আর এখন উত্তর আসছে কত, 2 না? 2 তো। তাহলে নিচের সংখ্যাটা আপনি যত বাড়াচ্ছেন তত আপনার ভাগফল কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না? কমে যাচ্ছে তো। কারণ আমাদের উদ্দেশ্য তো কমানো, তাহলে আমি দুইটা কাজ করতে পারি কমানোর ক্ষেত্রে, আমি চলতি দায় বাড়াইতে পারি অথবা তড়িৎ সম্পদ কমাইতে পারি। তাইলে আমার কি হবে, আউটপুট কমে যাবে। আউটপুট আমার কি কমে যাবে না, অর্থাৎ ভাগফল কি কমে যাবে। ঠিক আছে, এখন আমি দেখব যে এই 4টা অপশনের মধ্যে কোনটা কোনটাতে তড়িৎ সম্পদ মানে উপরেরটা কমে আর নিচেরটা বাড়ে। সি আর ডি বাদ দিছি, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে, এটা বোঝানোর দরকার আছে? আর সি আর ডি। এবার দেখেন, আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে মজুদ পণ্য কমে গেলে মনে হয় তড়িৎ সম্পদ কি হয়ে যায়, কমে যায়। কিন্তু আলটিমেটলি দেখেন তো, মজুদ পণ্য কমে গেলে কি আমাদের তড়িৎ সম্পদ কমে যায় না উল্টে বেড়ে যায়? আমরা দুইটা সিনারিও চিন্তা করছি, প্রত্যেকটাতে চলতি সম্পদ ধরছি 1 লাখ টাকা। আমরা জানি চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ দিলে তড়িৎ সম্পদ থাকে। এখন চলতি সম্পদ 1 লাখ থেকে আমরা একটা সিনারিওতে ধরছি মজুদ পণ্য 50,000, আর একটাতে আমরা কমায় ধরছি 40,000। তাহলে আমাদের তড়িৎ সম্পদ 50,000 মজুদ পণ্যতে হচ্ছিল তড়িৎ সম্পদ 50,000, আর 40,000 মজুদ পণ্যে হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ 60,000। তার মানে আমার আমার মজুদ পণ্য যদি কমে তাহলে তড়িৎ সম্পদ কমে না, তড়িৎ সম্পদ উল্টে কি হয়ে যায়, বেড়ে যায়। বুঝছেন আমার কথা?
তাইলে আমার যে উদ্দেশ্য ছিল তড়িৎ সম্পদ কমানো, মজুদ পণ্য কমাইলে তো আমার তড়িৎ সম্পদ কমতেছে না, কমতেছে না, তার মানে আমার এ নাম্বার উত্তর হবে না, তার মানে হবে কোনটা, বি নাম্বার। বি নাম্বারে দেখেন তো প্রদত্ত সম্পদের বৃদ্ধি হইলে তো দায় বেড়ে যাচ্ছে, তার মানে আমার এই উদ্দেশ্য সফল হচ্ছে। এই ছিল কাহিনী, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা দেখেন 4 নাম্বারটা। 4 নাম্বারে কি কইছে? 4 নাম্বারে বলেছে হইলো প্রারম্ভিক মজুদ মাল 30,000, ক্রয় হলো 2 লাখ, বিক্রয় 1 লাখ, বিক্রয়ের উপর মুনাফা 25% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে বিকলের সূত্র দিয়ে আমরা করে ফেলি। বিকলের সূত্র দিয়ে যদি করি, এখানে বিক্রয় লেখা আছে কত দেখেন, 1 লাখ টাকা লেখা আছে বিক্রয়। তাহলে এই যে যার টাকা তার কি হার, তাহলে বিক্রয়ের হার কত দেখেন, বিক্রয়ের উপর বলছে, তাহলে যেটার উপর বলছে সেটা কত, 100 না, গুণ যেটা জানতে চাই, কোনটা জানতে চাচ্ছে, আপনি লিপ নিয়ে আবার জয়েন হন। সমাপনী মজুদ পণ্যের পরিমাণ জানতে চাইছে, তাহলে সমাপনী মজুদ পণ্য জানতে গেলে আমাদের আগে কি করা লাগবে, আজকে ক্লাসের আউটপুট এটা কি করা লাগবে বলেন, বিক্রিত পণ্যের ব্যয় বের করা লাগবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমরা এখানে একবারে 75 দিয়ে গুণ দিতে পারি, তাহলে এটা কাটা, তাহলে উত্তর এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হলো কত টাকা, 75,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বের হলো কত টাকা, 75,000 টাকা। কি বের হলো আমার, বিক্রিত পণ্যের ব্যয় বের হইলো। এখন এই যে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা এখন আমরা লিখতে পারি বিক্রিত পণ্যের ব্যয়, এর সূত্রটা কি বলেন, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ কি, ক্রয় মাইনাস কি, সমাপনী মজুদ না, এটা তো আমরা জানি নাকি। এখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যদি 75,000 টাকা হয় এবং প্রারম্ভিক মজুদ যদি এখানে কত বলা আছে, প্রারম্ভিক মজুদ বলা আছে 30,000, প্রারম্ভিক মজুদ যদি কত হয়, 30,000 হয়, আমাদের ক্রয় বলা আছে কত, ক্রয় বলা আছে 2 লক্ষ টাকা, ওখানে কোনো বাট্টা নেই বা ফেরত নেই, থাকলে বাদ দিয়ে নিতাম। তাহলে আমাদের সমাপনী মজুদ কত হবে, এটা কি এখন বের করতে পারবেন? তাহলে এখন কত হবে, 75,000 মাইনাস কত, 30,000 প্লাস কত, দূর মাইনাস কত, 20,000, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, আমরা মাইনাস কেটে দিব, সমান সমান মাইনাস বক্স। আচ্ছা, তাহলে এখন কত হচ্ছে দেখেন তো, মাইনাস হচ্ছে না, মাইনাস 1 লক্ষ, কোনো সমস্যা নেই, সমান সমান মাইনাস বক্স করেন, করলে দেখবেন এখানে মাইনাস 1,55,000 আসছে আর এখানে মাইনাস বক্স। তো এবার এই মাইনাস কাটা, তাহলে এই বক্স সমান কত, 1,55,000, বক্স সমান কত, 1,55,000 টাকা। বোঝা গেছে? এই হলো সিস্টেম। আপনি বক্সটারে চাইলে এই সাইডে নিয়ে আসতে পারেন আর 75,000 এই সাইডে নিয়ে আসতে পারেন, যেমনেই করেন ঘুরে ফিরে একই জিনিস আসবে, ঠিক আছে। বুঝতে পারছেন? তাইলে 8 নাম্বারটা বুঝতে পারছেন? ওকে, বাকিরা বুঝতে পারছেন? বাকিরা কি বুঝতে পেরেছেন? আর বাকিরা, গার্লস স্কুলের মাস্টার বুঝতে পেরেছেন? কই গেল রে আমাদের গার্লস স্কুলের মাস্টার, কই গেল? যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে না? এখন আমরা বলছিলাম যে আমরা যেগুলা পড়ছি অঙ্কের মধ্যে ওইগুলা কি প্রভাব ফেলে, অঙ্কের বাইরে যেটা আছে ওটা কি প্রভাব ফেলবে না। আমরা পড়ছি 4টা জিনিস পড়ছি না, ডেবিট মেমো, ক্রেডিট মেমো, তারপর কি প্রতিমধ্যে জমা আর বকেয়া চেক। এখন প্রতিমধ্যে জমা আমরা পড়ছি, তার মানে এটা প্রভাব ফেলবে, তাই তো। ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক, ঠিক আছে, এটা তো পরে আসতেছি, এটা আমরা পড়িনি। ব্যাংক সার্ভিস চার্জ, এটা আমরা পড়ছি না, ডেবিট মেমো। আমানতকারীর ভুলও প্রভাব ফেলে, এটা আমরা যদিও পড়িনি, বাট আমানতকারীর ভুলও প্রভাব ফেলে, এটাও ছিল আপনাদের ওই এইচএসসি তে আপনারা যখন মানে অঙ্কগুলা করতেন, ওখানে এই 2 ইয়ার যখন করতেন ওইখানে হলো আপনারা আমানতকারীর ভুলকে কনসিডারে নিতেন, ঠিক আছে। তাহলে ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক, এটা আমরা পড়িনি। আপনারা কোনটা পড়ছেন? আপনারা দেনাদারের কাছ থেকে সরাসরি ব্যাংকে জমা, ঠিক আছে, বা দেনাদার কর্তৃক ইস্যুকৃত চেক সরাসরি ব্যাংকে জমা, এরকম একটা এন্ট্রি করছেন, ওইটাকে একটু ঘুরাই লিখছে এরা, ঠিক আছে।
তো ওইটাকে ঘুরায় লেখার কারণে অনেকের মনে হতে পারে যে আমরা তো এটা পড়ছি, কিন্তু এটা আমরা আসলে কিন্তু পড়ি নাই। হ্যাঁ, ব্যাংক সরাসরি পাওনাদারকে চেক দিতে পারে না। হ্যাঁ, ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক, মানে এখানে কেরা ইস্যু করতেছে? ব্যাংক ইস্যু করতেছে। ব্যাংক চেক ইস্যু করে কেমনে? ব্যাংকে চেক ইস্যু করতে পারে? চেক বই কার কাছ থাকে? ব্যাংকের কাছ থেকে না আমার কাছ থেকে? আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? কি রে, সবাই চলে গেছে? তো কেউ কিছু বুঝতে পারতেছেন না? তাই আমি বললাম ব্যাংক এই চেক ইস্যু করা মানে কি? চেক লেখা না? হ্যাঁ, এখন ব্যাংক কি চেক লিখতে পারে? ব্যাংক কর্তৃক ইস্যুকৃত না? ইস্যুকৃত এবং কি পরিশোধিত, তাই তো? তাই তো, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত যে চেক, এটা ব্যাংক পরিশোধ করছে। আমরা কি এরকম কিছু করছি? এটা কি আমাদের যে চারটার মধ্যে কোনটা? এটা কি ডেবিট মেমো? এটা কি কোনো খরচ? এটা কি ক্রেডিট মেমো? এটা কি আমাদের ক্রেডিট মেমো? এটা কি আমাদের কি বলে বকেয়া চেক? এটা কি আমাদের প্রতিমধ্যে জমা? তার মধ্যে কোনোটা এটা না। তো যেহেতু কোনোটা না, এটা প্রভাব ফেলবে, সরি ফেলবে বলছি, এটা তাহলে প্রভাব ফেলবে না। যেহেতু কোনোটা না, এটা প্রভাব ফেলবে না। তাহলে উত্তর হবে কোনটা? বি নাম্বার। ক্লিয়ার? দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তারে কি বলে? সবাই পারেন, কি বলে রে? হ্যাঁ, প্রাপ্তির সময় আপনি যেটা ছাড় দিচ্ছেন তারে প্রদত্ত বার্তা বলে। ঠিক আছে, কারবারি বার্তা বলেন না জানি। আবার কারবারি বার্তা কি? ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা ছাড় দেয় তারে বলে কি? কারবারি বার্তা। মনে থাকবে? হ্যাঁ, ওই উদয় দিছে, মনে লিখছে ব্যাংক বার্তা, লিখছে ব্যাংক ক্যাপিটাল, যা মনে হয়েছে তাই লিখছে। আয়কর ধার্য হয় কিসের উপর? আয়কর কিসের উপর ধার্য করতে হয়? আয়ের উপর। ঠিক আছে, ট্যাক্স। লামিয়া এসব ব্যাপার স্যাপার জানে, আমি ভাই গরিব মানুষ, আমি জানি না। লামিয়া দিতে পারে এসব, কাচ্চির দোকান মোকান আছে। নিচের কোনটির জন্য সমন্বয় যাবে তার প্রয়োজন নাই? হ্যাঁ, এটাই। তাহলে কি কি পরিমাণ ট্যাক্স দিয়ে একবার ভেবে দেখেন। আমি ভাই গরিব মানুষ, আমি এসব বুঝিও না। নিচের কোনটির জন্য সমন্বয় যাবে তার? কিছু না, বলতেছি নিচের কোনটির জন্য সমন্বয় যাবে তার প্রয়োজন নেই, এইটা বলেন। আচ্ছা বাহ, আপনি এটা বলেন, না হলে আমি লিভ নিয়ে নিব। বলেন এটা কোনটা হবে লামিয়া? আমি জানি আপনি এটা পারবেন। লামিয়া তাক লাগাই দেন তো বলে। এটা ছেলেবেলা সবাই কি মনে করে আপনি পারেন না, নাই মনে করেন? একটু বলে দেখেন না, সে ব্যাপারে করুক। নিম্নের কোনটির জন্য সমন্বয় যাবে তার প্রয়োজন হয় না? লামিয়া ব্যাখ্যা দিবে। লামিয়ারে আপনারা কি ইয়ে মনে করেন নাকি? লামিয়া অগ্রিম প্রদত্ত, এই এদিকে শুনেন। নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না? খেয়াল করেন, আমরা জানি অগ্রিমের জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়, বকেয়ার জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়, অবচয়ের জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়। তাহলে হয় না কোনটা? হয় না হলো অর্জিত আয়ের জন্য। তার মানে উত্তর হবে কোনটা? উত্তর হবে ডি নাম্বারটা। ঠিক আছে, উত্তর হবে কোনটা? ডি নাম্বারটা। তাহলে এবিসি কি কাটা? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এরপরটা দেখেন, এই যে ডেনিম লিমিটেডের নিট কার্যকরী মূলধন 40,740 টাকা। 40,740 টাকা। যার টাকা তার কি হার না? এটা কি কার্যকরী মূলধন না? কার্যকরী মূলধন কি থাকে? চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্য না? তাহলে এটা ভাগ দিতে হবে কত দিয়ে? 3 দিয়ে। যার টাকা তার হার, এটুকু বুঝছেন? গুণ যেটা জানতে চাই, কোনটা জানতে চাচ্ছি? চলতি সম্পদ। চলতি সম্পদ মানে কোনটা? প্রথমটা না? তার মানে গুণ কত? 5। এইবার আমি কাটাকাটি করব এখানে। হ্যাঁ, কাটাকাটি করলে কত হবে? 3 × 3 থাকবে 10, 3 × 3 9 বা 3 × 39 থাকে 1 17, 3 × 5 15 থাকে হইল 2 2 24, 3 × 8 24, এখানে একটা শূন্য। ঠিক আছে, এই পর্যন্ত কাটা যায়। এইবার 5 0 0, 5 × 40 0, হাতে 4, 5 × 5 25 আর 4 24, 4 হাতে 2, 3 × 5 15 আর 2 17, 7 হাতে
হাতে 1, 5 কে 5 আর 1 6, তাহলে ৬৭,৪০০ টাকা। উত্তর কত? ৬৭,০০০। কই গেল? ভুল করছি কোনো? আচ্ছা 25 আর 4 29 হবে, ঠিক আছে। কই হবে আপনারা খুঁজে বের করে নেন। আচ্ছা এরপরে সিস্টেম তো বুঝতে পারছেন, এই জন্য আমি পরেরটাই আসলাম। হিসাব বছরের শুরুতে একটা কোম্পানির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল ৬,৫০,০০০ ও ৮,২৫,০০০। উক্ত বছরে কোম্পানির সম্পদ 2 লাখ টাকা বৃদ্ধি পায় ও দায় 1 লাখ টাকা কি হয়? হ্রাস পায়। হ্যাঁ, তাহলে চলেন আমরা এটা কিভাবে করি। এ সমান এল প্লাস ওই। এখন আমরা প্রারম্ভিকটা আমাদের কি বলা আছে? সম্পদ কত বলা আছে? সম্পদ ছিল 6,50,000 আর দায় ছিল হলো দায় ও মালিকানা সত্ত্ব ছিল, তাহলে দায় হলো 6,50,000 আর 8,25,000। দায় ছিল হলো 6,50,000 আর 8,25,000 টাকা ছিল আমার মালিকানা সত্ত্ব। তাহলে আমার এখানে সম্পদ কত বের করা যাবে না? দুইটা যোগ করলে কত হয়? 14,75,000। তাই 6 আর 8 14 লক্ষ, কে 8,25,000 আর 50, 25 আর 50 75, 8 আর 6 14। ঠিক আছে না? এবার হলো হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, হ্রাস বৃদ্ধির লাইনে এবার এসে দেখেন, হ্রাস বৃদ্ধির লাইনে কি হচ্ছে যে উক্ত বছরে কোম্পানির সম্পদ 2 লাখ টাকা বাড়ছে আর দায় 1 লাখ টাকা হ্রাস পেয়েছে। সম্পদ 2 লাখ টাকা বাড়ছে, সম্পদ 2 লাখ টাকা বাড়ছে আর দায় হলো 1 লাখ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা জানি সমান সমানের দুই পাশে দুই রকম চিহ্ন থাকলে কি হয়? যোগ হয়, তাই তো? কি হয়? হ্যাঁ, তাহলে এখন কত হবে? 3 লাখ হবে। কত হবে? 3 লক্ষ হবে এখানে, তাই তো? আচ্ছা এখন কি জানতে চাইছে প্রশ্নে জানতে চাইছে যে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত। আচ্ছা এই যে মুনাফা ক্ষতি কোন লাইনে থাকে? হ্রাস বৃদ্ধির লাইনে থাকে না? মালিকানা সত্ত্বের মধ্যে, তার মানে লাভ কত হয়েছে? ওই প্রতিষ্ঠানের 3 লাখ টাকা হয়েছে। কত টাকা হয়েছে? বুঝতে পারছেন? আমাদের ওই মানে আমরা কি কি জানি? ওইর মধ্যে কি কি আছে? ওইর মধ্যে আয় আছে। কি কি আছে? আয় আছে, আর কি আছে? আয় আছে আর কি? অতিরিক্ত মূলধন আছে না? এই দুইটা কি যোগের পাশে, মানে এই দুইটা হলো প্লাস ফিগারে আসে, মানে এগুলো যোগ হয়। আর কি? উত্তোলন আর কি? ব্যয়। উত্তোলন আর কি? ব্যয়। এগুলো কি হয়? বিয়োগ হয়, তাই না? তাহলে এখানে যেহেতু পজিটিভ ফিগার আসছে, তার মানে আমার হতে পারে এইখানে আয় হয়েছে না অতিরিক্ত মূলধন আসছে। এখন অতিরিক্ত মূলধনের পরিমাণ যেহেতু কিছু বলেনি, তার মানে পুরোটাই আমরা ধরে নিব কি হয়েছে? আয় হয়েছে। পুরোটাই ধরে নিব কি হয়েছে? আয় হয়েছে। তাহলে উক্ত বছরের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত? তাহলে উত্তর হবে নিট মুনাফা 3 লাখ টাকা। নিট মুনাফা কত টাকা? 3 লাখ টাকা। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে চলে আসেন আমাদের 15 নাম্বার। নিচের কোনটি আয় বিবরণীর একটা সীমাবদ্ধতা? কোনটা সীমাবদ্ধতা বলেন? একদম মুখস্থ, ঠিক আছে। এরপরে 16 নাম্বার, বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ। এই কঠিন কাজ এটি। তুই আর্টসে ভর্তি হবি কদিন পরে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ কিভাবে করতে হয়? বিক্রিত পণ্যের ব্যয় ক্রয়ের সাথে কি প্রারম্ভিক মজুত কি করতে হয়? ও এখানে প্রারম্ভিক মজুত পণ্যটা নেই। নিট ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ, নিট ক্রয়ের সাথে বই পূরণ কেমনে আসে? নিট ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাদ, সত্য কথা। নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ। হ্যাঁ, তো নিট ক্রয়তে তো আর বাদ দিই না আমরা, মানে বেসিক ক্রয় থেকে বাদ দিই। তো নিট ক্রয়তে তো আর বাদ দেওয়ার দরকার নেই, তাই না? ভুল লেখা না? নিট মানে কি? নিট মানে তো হইলো আপনার বাদ দেওয়ার পরে যেটা থাকে, তাহলে এটা ভুল লিখছে। নিট ক্রয়তে আর তো ক্রয় ফেরত বাদ দেওয়া যায় না। নিট ক্রয়তে তো ক্রয় বারটা বাদ দেওয়া যায় না। আর এই ক্রয়ের সাথে তো বই পরিবহনের কোনো সম্পর্কই নেই। তাহলে উত্তর হবে কোনটা? ডি নাম্বার। আর্থিক বিবরণীকে সার্বজনীন গ্রহণযোগ্য করার ব্যবহৃত মান কোনটা? এটা কি আর পড়ান লাগবে? আমার ভীষণ চোখ ঘুমে ভেঙে আসতেছে। তাড়াতাড়ি। যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়, হ্যাঁ কি হয়েছে? আর্থিক বিবরণ
বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান। ও আচ্ছা, যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক এটা, সমাপনী এটা, বিক্রিত এটা, বিক্রয়যোগ্য কত? বিক্রয়যোগ্য মানে কি? আমাদের সমাপনী আর বিক্রিত পণ্যের ব্যয় দুইটা যোগ করলে হয়ে যায় না? 2,02,000। সবাই কি একমত? ভাই প্লিজ একমত, আমার ঘুম আসতেছে রে। তাড়াতাড়ি দুইটা শেষ আছে, দুইটা করলে ঘুম শেষ। কোনটা লেনদেন না? বাকিতে মাল করে এটা লেনদেন না? দালান কোটার উপর 10% অবচয় ধার্য করতে হবে, এটা লেনদেন না? গড় মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো, এটা লেনদেন না? এই তিনটা লেনদেন। গত মাসের তুলনায় এবছর বিক্রি কমেছে, এটা কি লেনদেন? তাহলে এটা লেনদেন না। তাহলে উত্তর হবে কোনটা? এটা। না, বিক্রি বাড়ছে না কমছে ওটাকে কি হিসাব করা যায়? কোন জায়গায় দেখছেন বিক্রি বাড়ার জাবেদা বা বিক্রি কমার জাবেদা লিখছেন কোনোদিন? লিখছেন? আপনি কোনোদিন অঙ্ক করছেন বিক্রি বাড়ছে জাবেদা করো, বিক্রি কমছে জাবেদা করো? করছেন? না পাগল, ওরকম না, লেন না। নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? প্রত্যক্ষ পদ্ধতিতে কোনটা? আচ্ছা, ক্লাসে যেটা পড়াইছিলাম ওখানে তো একটু ঝামেলা ছিল, ওই যে গ্রুপে যে একদম দিছি অবচাই, এটা একটু নোট ডাউন করেন, ঠিক আছে? তো ওই অঙ্কটা এইভাবে করেন, ভালো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, সো আজকের মতো তাহলে এই পর্যন্ত থাক। আমরা কোন পর্যন্ত করে ফেললাম?